2021, হ্যাঁ, বাট আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 1 এপ্রিল 2022। মোটামুটি আজকে এটা হলো কি ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, এবং আজকে যে সভা হয়েছে এখানে মোটামুটি সম্পূর্ণরূপে একটা কথা বলা হয়েছে যে পরীক্ষায় ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা না থাকে পরীক্ষা অবশ্যই ফুল সিলেবাস হবে। তাহলে এই যে শর্ট সিলেবাস, শর্ট ভার্সেস কি ফুল সিলেবাসের যে প্রবলেমটা ছিল, ঠিক আছে, এই শর্ট ভার্সেস ফুল সিলেবাসের যে প্রবলেমটা ছিল আই থিংক এটা সলভড, মানে এটা নিয়ে সেকেন্ড কোনো অপশন নাই। আমার কথা ক্লিয়ার সবাই? কথা বুঝতে পারছো কিনা? তাহলে ভাইয়া কি বলতেছিলাম যে ফুল সিলেবাস ভার্সেস যে শর্ট সিলেবাসের যে সবার মধ্যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল এটা একদম টোটালি সলভড। কেন ভাইয়া সলভ? এটা নিয়ে আর দ্বিধাদ্বন্দ্বে থাকার মতো 1 সেকেন্ড সময় নষ্ট করা যাবে না। মানে মেডিকেল ভর্তি পরীক্ষা আজকে একদম ডিক্লারেশন মোটামুটি শিওর হিসেবে চলে আসছে যেটা ফুল সিলেবাসের পরীক্ষা হবে, এবং পরীক্ষার ডেট সহ ফিক্সড করে দেওয়া হয়েছে মোটামুটি যে 1 এপ্রিল 2022 পরীক্ষা হচ্ছে, হ্যাঁ। তার মানে একটা জিনিস মনে রাখবা, মেডিকেল ভর্তি পরীক্ষা মানে এটা এত মানে মোটামুটি যত এই যে 5-6 বছর বা 7-8 বছর ধরে দেখতেছি মেডিকেল ভর্তি পরীক্ষা খুব কম যে সময় যে হলো ইনশাআল্লাহ চেঞ্জ হয়েছে। তার মানে এটাকে একদম যত কিছুই হোক তুমি ধরো যে এটাই তোমার ফিক্সড ডেট এবং এই ডেটেই তোমার পরীক্ষাটা হবে। ওই দিন শুক্রবার তাহলে ওই 1 এপ্রিল শুক্রবার ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তুমি পরীক্ষা দিতে যাবা, যে কেন্দ্রে যাও 10টা থেকে 11টা 1 ঘন্টা সময়, প্রিসিয়াস সময় তোমার জন্য, হ্যাঁ, লাইফের গোল্ডেন মোমেন্ট বলতে পারো এটা। তো ওই মোমেন্টটা যদি কাজে লাগাইতে পারো ইনশাআল্লাহ তুমি সারা প্রাণ জড়ানোর মানে গায়ে জড়ানোর যে স্বপ্ন এটা পূরণ করতে পারবে ইনশাআল্লাহ, হ্যাঁ। এটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা 1 নাম্বার মানে তোমাদের যে ঝামেলাটা ছিল শর্ট ভার্সেস ফুল, যে এবার যারা পরীক্ষা দিচ্ছ সেকেন্ড টাইমের কথা আমরা একটু বলবো। সেকেন্ড টাইম যারা আছো তারাও একটু আমাদের সাথে থাকতে পারো ইনশাআল্লাহ, অপকৃত হবে না, হ্যাঁ। তাহলে শর্ট ভার্সেস ফুল সিলেবাস এটা নিয়ে ভাইয়া শর্টের কোনো মানে কি নাই, মানে এটা একদম মন থেকে মুছা ফেলো যে শর্ট সিলেবাসে পরীক্ষা ছিল। তাহলে কি আছে এখন পরীক্ষা কি হবে, বা ফুল সিলেবাসে হবে। মেডিকেল দেখো আমি আরেকটা কথা বলি, মনে রাখবে শিক্ষা যে মন্ত্রণালয় আছে এটা ভার্সেস যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, ঠিক আছে, এই স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় টোটাল কিন্তু দুইটা কিন্তু ভিন্ন জিনিস। শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হলো কি শিক্ষামন্ত্রী, আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, হ্যাঁ। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা। তার মানে তুমি এইচএসসি যতদিন দিয়েছিল ওটা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে ছিল, বাট এখন যেহেতু টোটালি ব্যাপারটা আলাদা এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে একদম মোটামুটি সরি স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে যেটা হয়েছে এখান থেকে বলা হয়েছে পরীক্ষা কি হবে আমার 1 এপ্রিল মোটামুটি হবে এবং ফুল সিলেবাস হবে। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট কথা কি এই সময়টাকে তুমি কিভাবে কাজে লাগানো। দেখো ধরো তাহলে আমি কি বলছি, ফুল সিলেবাস নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না, একদম মানে একদম মন থেকে মুছে কোনো শর্ট সিলেবাস ছিল, তাহলে পরীক্ষা ফুল সিলেবাস হবে যেটা নরমালি প্রতি বছর হয় এবারও সেম হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার সবাই? তাহলে দেখো আমরা একটু কথা বলবো, হ্যাঁ। তাহলে 1 নম্বর কথা ফুল সিলেবাস আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে ভাই কতদিন সময় আছে 1 এপ্রিল, আজকে কয় তারিখ ভাই? 25 জানুয়ারি, অলরেডি 25 জানুয়ারি শেষ, হ্যাঁ। আজকে 25 জানুয়ারি শেষ মানে কালকে থেকে কি 26 জানুয়ারি, হ্যাঁ। তাহলে 26 জানুয়ারি থেকে যদি আমি ধরি ভাই এইখানে কয়দিন আছে, এখানে আছে 5 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিনে, হ্যাঁ। ফেব্রুয়ারি মাসে ফুল মাস ধরা যাবে না, ফেব্রুয়ারি মাস 28 দিনে, আর মার্চ মাসে আছে 31 দিন, এই টোটাল 65 দিন, ঠিক আছে। এই টোটাল 65 দিন সময় তোমার হাতে আছে, একটু ভালো মতো খেয়াল করো ভাই একদম। এখন যদি তুমি অ্যানালাইসিস করে না পড়তে পারো তুমি একদম হুজুট খেয়ে যাবে, শিওর থাকো হুজুট খেয়ে যাবে, তুমি যত ভালো স্টুডেন্টই হও। এই 65 দিন তোমার একদম ইচ এন্ড এভরি সেকেন্ড এটা তোমার গণনায় থাকতে হবে, এবং এটা তোমার কি থাকতে হবে যে আমার হিসাবে আছে যে আমি এইভাবে এইটা করবো। একটা হিউজ একটা সিলেবাস, কিন্তু আমি আবারও বলতেছি হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব। আমরা যখন পড়াশোনা করছি বা এর আগে যারা যারা পড়াশোনা করছে সবাই মোটামুটি 3 মাসের মতো সময় পায়, 2 থেকে 2.5 থেকে 3 মাস সময় পায় মেডিকেলের জন্য, এটাই মানে এনাফ টাইম। ঠিক আছে, যদিও তোমরা আরো অনেক মানে মোটামুটি যতদিন ধরে শুরু করছো এটা অনেক হতাশ হয়ে যেতে পারো, বাট তোমাদের জন্য একটা ছিল যেটা বলতে পারি যে লেকিংস বা বলতে পারো যে যেটা দুর্ভাগ্য, সেটা হলো কি আসলে তোমরা পরীক্ষাটা শর্ট সিলেবাসে দিয়েছিলা বাট ভর্তি পরীক্ষাটা তোমাদের ফুল সিলেবাসে হচ্ছে। যাই হোক এটা নিয়ে আর কোনো কনফিউশনে থাকার দরকার নাই, যা হবার তা হবে, তোমার একার জন্য না, এইবার যে 2021 সালে যতজন মেডিকেল পরীক্ষার্থী থাকবে সেকেন্ড টাইম বাদ দিয়া সবার জন্য সেম কথা। তাহলে ভাই তুমি কেন হতাশ হচ্ছ? তোমার কি মনে হয় না ফার্স্ট টাইমে যারা পরীক্ষা দিচ্ছে তারা চান্স পাবে? অবশ্যই পাবে। তোমার যে বন্ধু বা তোমার যে বান্ধবী এইবার পরীক্ষা দিবে তাদের মাঝখানে অবশ্যই অনেক ছেলে মেয়ে চান্স পাবে, তাহলে তুমি কেন নয়? আমার প্রশ্নটা হলো তুমি কেন নয়, তার মানে তোমার থেকে অবশ্যই চান্স পেতে হবে। ঠিক আছে, তাহলে কথা হলো কি কতদিন আছে? 65 দিন। এই 65 দিনকে কি করতে হবে? কাজে লাগাতে হবে, একদম অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগাতে হবে। ঠিক আছে, এই 65 দিন ভালো মতো খেয়াল করো, 65 দিন মানে একটা দিন, কালকে থেকে একদিন যাবে, মানে তোমার লাইফ থেকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার যে স্বপ্ন ওইখান থেকে একটা দিন চলে যাচ্ছে, মানে স্বপ্ন পূরণে তুমি যদি একদিনে 1 সেকেন্ডও পিছিয়ে না থাকো কাগজ থেকে, মানে এই 65 দিনকে প্রপার ইউটিলাইজ করবে তুমি ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা আমরা একটু কথা বলবো যে কিভাবে এই 65 দিন কাজে লাগানো যায়। তার মানে মোট কথা যেটা হলো আমার টোটাল কয় দিন আছে? 65 দিন, ঠিক আছে। আর টোটাল সাবজেক্ট কয়টা? 8টা কি আছে? সাবজেক্ট আছে, হ্যাঁ। তাই কি হবে 8টা সাবজেক্ট? ভালো মতো খেয়াল করো, 8টা সাবজেক্ট কি আছে? বায়োলজি আছে 2টা,
ঠিক আছে। তারপর আছে কি আমার কেমিস্ট্রি আছে 2টা, ঠিক আছে, ফিজিক্স আছে 2টা, হ্যাঁ, একটা ধরা যাবে না, কেন ধরা যাবে না পরে বলতেছি। তারপর আসলে ইংলিশ আছে আর জিকে আছে, ঠিক আছে। তাহলে টোটাল সাবজেক্ট ভাই কিন্তু 8টা। আমি আবারও বলতেছি টোটাল সাবজেক্ট কিন্তু 4টা না। অনেকে ভাবে যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স আর ইংলিশ জিকে এই তো টোটাল 4টা বা 4-5টা সাবজেক্ট না, টোটাল সাবজেক্ট 8টা। তোমার 8টা ধরেই তোমার হিসাব করে আগাইতে হবে, হ্যাঁ, ভালো করে খেয়াল করো। 8টা সাবজেক্ট আছে টোটালি, হ্যাঁ। 8টা সাবজেক্টের মধ্যে কি বায়োলজিতে 2টা আছে, জুলজি আছে প্লাস কি আছে, বোটানি আছে, তাই না? সবই জানা, যদিও এগুলো বলতেছে ভাই এগুলো কি বলতেছে নরমাল নরমাল কথা না, এগুলো নরমাল কথা না। কেন না? কারণ তোমার এমপিসিসটা দিতে হবে যে জায়গায় নাম্বারটা আছে। আমার কথা একদম ক্লিয়ারলি বুঝো, তোমাকে নাম্বার পেতে হবে, হ্যাঁ। এই যে এই জায়গায় কত নাম্বার আছে না, 75 নাম্বার আছে। একদম সুন্দর করে গুছায়া 75 কিভাবে পাওয়া যায়, 75 এর মোস্ট নাম্বার মানে তুমি যাতে একদম ম্যাক্সিমাম নাম্বার পাইতে পারো, ওইটা তোমাকে দেখতে হবে। আমার কথাগুলো খুব ভালো মতো খেয়াল করো। এই 75 যে মার্কটা আছে, এই 75 এ তোমার ম্যাক্সিমাম মার্কটা যাতে তোমার থাকে, ক্যারি করতে পারো, এবং স্বল্প সময়ে যাতে ম্যাক্সিমাম মার্কটা পারো। কে সবচেয়ে বেশি বুদ্ধিমান? যে স্বল্প সময়ে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করতে পারবে। শোনো, বেশি পড়লে বেশি ভালো স্টুডেন্ট হওয়া যায় না, ভালো মতো খেয়াল করো। সময় খুব কম, তোমার সময় একদম তোমার 2 বছর না যে তুমি পড়তেই থাকবে না, এই সময় এখন নাই তোমার কাছে। তার মানে তোমাকে কি করতে হবে, প্রপার ইউটিলাইজ করতে হবে টাইমকে, যাতে ম্যাক্সিমাম নাম্বার পাওয়া যায়। তাহলে এই জন্য কি করতে হবে, অ্যানালাইসিস করে করতে হবে এবং কনস্ট্রাকটিভ পড়াশোনা করতে হবে, হ্যাঁ। তুমি ধরো সব পড়তে গেলে এখন এখন সব পড়তে গেলে ভাই পারবা না, তুমি যত ভালো স্টুডেন্ট হয়ে থাকো বা, ঠিক আছে। কেন বললাম ভাইয়া, যদি তুমি সব পড়তে যাও তাহলে তুমি শেষ করা মানে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই 8টা সাবজেক্ট 65 দিনে যদি তুমি সবকিছু মানে অনেকের যদি গ্যাপ থাকে, শেষ করা খুব টাফ হয়ে যাবে। বাট তারপর সম্ভব, তুমি যদি খুব ডিটারমাইন্ড থাকো, ওটা আলাদা ব্যাপার। যারা খুব বেশি ডিটারমাইন্ড তাদের ব্যাপার আলাদা। বাট আমি ওভারঅল বলতেছি, যেটা তোমরা এজ এ নর্মাল স্টুডেন্ট, ঠিক আছে, এজ এ নর্মাল লাইফ লিড করে মানে খুব সুন্দর মতে তুমি যদি ভালো মতে চিন্তা করো যে আমি মেডিকেল চান্স পাওয়ার জন্য মানে যোগ্য হবো কিনা, হ্যাঁ অবশ্যই পারবা। তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই প্রপার ইউটিলাইজ করতে হবে টাইমটাকে। কিভাবে বলছি, তাহলে কেন ভাইয়া এই জুওলজি বোটানির কথা বললেন, কারণ এখানে 30 মার্কস আছে, খুব ভালো মতো খেয়াল করো। তার মানে তুমি বায়োলজিতে যে পরিমাণ এমফেসিস দিবা, ওই এমফেসিসটাকে ফিজিক্সে দিবা না, কেন? ফিজিক্সে 20 মার্ক আছে, দেখো খুব ভালো মতো খেয়াল করো। বায়োলজিতে কি আছে, 30 মার্কস আছে, ফিজিক্সে কত, 20 মার্ক, কেমিস্ট্রিতে কত আছে, 25 মার্ক, ঠিক আছে। এখন দেখো তুমি তোমার গ্যাপ গুলা খুঁজে বের করো। সবার আগে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো গ্যাপ খুঁজে বের করা। দেখো খুব ভালো মতো খেয়াল করো, সবার আগে কি ইম্পর্টেন্ট জিনিস, গ্যাপ খুঁজে বের করো। তোমার কোন জায়গায় গ্যাপ আছে, খুব ভালো মতো খেয়াল করো, কোন জায়গায় গ্যাপ আছে। ধরো বায়োলজিতে আমি বলছিলাম টোটাল চ্যাপ্টার কয়টা আছে, 26টা। কেন ভাই 26টা, যদিও 24টা, ঠিক আছে। 2টা বেশি কেন, কারণ হাইড্রা, গাসপারিক, রিমাস মানে 3টা অধ্যায় থেকে, মানে 3টা তো আসলে অধ্যায় ওটা বলা যায়, হ্যাঁ। টোটাল ধরো 26টা অধ্যায় আছে তোমার। তুমি পড়ছো কয়টা, শর্ট সিলেবাসে 11টা। খুব ভালো মতো খেয়াল করো, টোটাল অধ্যায় আছে 26টা, তুমি পড়ছো কয়টা, 11টা, হ্যাঁ। কারণ তোমাদের কি ছিল, গাসপারিক আর কি ছিল, রিমাস ছিল, হাইড্রা ছিল না। আচ্ছা 11টা, তাহলে বাদ কয়টা আছে ভাই, 15টা। আগে গ্যাপ খুঁজে বের করো, আমি আবারও বলতেছি। তাহলে বায়োলজিতে তোমার কয়টা আছে গ্যাপ, 15টা অধ্যায় গ্যাপ আছে, মানে একটু যদি কম পড়া থাকে বা শর্ট সিলেবাসের বাইরে ছিল। কেমিস্ট্রিতে ভাই কয়টা আছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার আমরা কি বলছি, প্রথম অধ্যায়টা বাকি আছে, ঠিক আছে। আর লাস্ট অধ্যায় থেকে 5 নম্বর যে অধ্যায় ছিল, এই 5 নম্বর অধ্যায় ভিনেগার ছিল, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা ওটা আসলে ছিল, ঠিক আছে। আর বাকি অল্প কিছু বাকি আছে। আর সেকেন্ড পেপার থেকে কি ছিল, সেকেন্ড পেপারতে প্রথম অধ্যায়, সরি 5 নম্বর অধ্যায়টা ছিল না। তাহলে কেমিস্ট্রিতে যদি ধরি ভাইয়া, তাহলে আমার 3টা অধ্যায় মোটামুটি একটু একটু বাকি আছে, ঠিক আছে। আচ্ছা ফিজিক্স আসো, ফিজিক্সের টোটাল অধ্যায় 22টা, তাই না? তোমার 5 5 10টা ছিল, ধরো এখান থেকে তাহলে ভাই 10টা বা 12টা অধ্যায়ের মতো বাকি আছে। তাহলে আমার এগুলো একটু গ্যাপ আছে। তাহলে আমি যদি গ্যাপগুলো আরেকটু বলি, দেখো তাহলে গ্যাপ গুলো যদি বলি তুমি কিভাবে কি করবা, দেখো বায়োলজিতে কি বলছি, ধরো তোমার 15টা অধ্যায় লেগিংস আছে, কেমিস্ট্রিতে বলছি 3টা অধ্যায় লেগিংস আছে, আর এটাতে বলছি ধরো 12টা অধ্যায় লেগিংস আছে বা ধরো 10টা অধ্যায় লেগিংস আছে, ঠিক আছে। তাহলে এই লেগিংস গুলো কি করবো আমি, ঠিক আছে। তোমার ফার্স্ট প্রায়োরিটি কি ভাই, এখন তো মোটামুটি কি আছে, এখন কোনো কনফিউশন থাকা যাবে না, ঠিক আছে। আমি বলছিলাম যে অ্যানাউন্সমেন্ট আর আগ পর্যন্ত তুমি শর্ট সিলেবাস করবা। আমি মনে করি যে তোমরা হয়তো অনেকেই শর্ট সিলেবাস অলরেডি কভার করে ফেলছো। তাহলে তোমাদের টার্গেট কি থাকবে ভাই, কয়েকদিনে, সামনে যে 65 দিন আছে, 65 দিনে তোমার কি করতে হবে, লিস্ট তোমার 15 দিন মানে 7 থেকে 15 দিন তোমার হাতে রাখতে হবে। কিসের জন্য ভাইয়া, রিভিশনের জন্য। তুমি যদি রিভিশন না দিতে পারো ভাইয়া, ভাইয়া বা আপু, রিভিশন যদি না দিতে পারো, তুমি যত ভালো স্টুডেন্টই হও, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় যত ভালোই পারো, তারপরে দেখবে তোমার ওই জায়গায় অনেক ল্যাকিংস হয়ে গেছে। কিসের জন্য, শুধুমাত্র রিভিশন না দেওয়ার জন্য। তার মানে তুমি যতটুকু পড়তে পারো এর মাঝখানে, তাহলে 15 দিন যদি বাদ দিই আমি, তাহলে 50 দিন আছে। এই 50 দিনে তোমাকে সব পড়ে শেষ করতে হবে। ভাইয়া এটা কিভাবে সম্ভব, হ্যাঁ সম্ভব, কিভাবে সম্ভব একটু যদি তুমি গুছিয়ে বলো। আচ্ছা তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, মানে তোমাদের কিছু যদি জানার থাকে আমাকে জানাইতে পারো, আমি ওটা নিয়ে কথা বলবো। তাহলে বলতেছি কি বলতেছি, একটু খুব ভালো মতো খেয়াল করো। ভাই কি বলছে, 50 দিন সময়, এই 50 দিন সময়ে তোমাকে অল অল সাবজেক্টের অল টপিক শেষ করতে হবে, ঠিক আছে। যারা ফার্স্ট টাইম স্টুডেন্ট আছো তারা অবশ্যই এমপিসি দিবে এই 3 মানে 6টা সাবজেক্টে। কেন ভাই, ইংলিশ পড়বা না, হ্যাঁ ইংলিশ পড়বা, জিকে পড়বা না, জিকে পড়বো,
কেন পড়বো এটা পরে বলতেছি, তার আগে বলতেছি এই সাবজেক্টগুলোতে এমপিসি দিতে। তার মানে এই 50 দিন সময় তোমাকে অল সাবজেক্ট ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যারা আছো সবাই শেষ করবা এট এনি কস্ট। এখন ভাইয়া তোমার যদি ঘুমানোর জন্য যদি 8 ঘন্টা ঘুমাইতে থাকে, এখন তুমি 6 ঘন্টা ঘুমাবা। কেউ যদি 6 ঘন্টা ঘুমাবা, দরকার বলে আরো কি আরো 1 ঘন্টা 5 ঘন্টা ঘুমাবা। ঠিক আছে, ঘুমকে একটু একটু সরাই নাও। ঠিক আছে, এই 2 মাস একটু কম ঘুমাইলে কিছু হবে না ভাইয়া, বিশ্বাস করো কিছু হবে না। তোমার টেবিলে পড়ার সময়কে তোমাকে বাড়াই দিয়ে হবে। একটু ভালো মতো খেয়াল করো, যদি তুমি টেবিলে সময় দিতে বেশি পারো, ঠিক আছে, অনেকে ভাবে যে আমি তো দিনে 18 ঘন্টা 16 ঘন্টা করে পড়ি। কিভাবে পড়ি? আমি কলেজে যাই, মানে আমি কোচিং এ যাই, অথবা আমি প্রাইভেটে যাই, প্রাইভেট থেকে আসি, কলেজ মানে কোচিং এ যাই, কোচিং থেকে আসি, কোচিং এ পরীক্ষা দিই, এটা করি সেটা করি, না এগুলো না। এগুলোকে পড়ার টাইম ধরবো না, পড়ার টাইম সেটাই তুমি টেবিলে যেটা বসে পড়তে পারো। একটু ভালো মতো খেয়াল করো কথাগুলো। টেবিলে যদি বসে পড়তে পারো, ওই টাইমটাকে তুমি একদম এক্স্যাক্টলি ধরবা। এক্স্যাক্টলি টেবিলে বসে কতক্ষণ পড়তে পারতেছো, এটা হলো এক্স্যাক্ট টাইম। যে যত বেশি এই মোমেন্টটাতে, এই 50টা দিন যে যত বেশি টেবিলে টাইম দিতে পারবা, টেবিলে যত বেশি টাইম দিতে পারবা, এবং অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে হবে। যে টেবিলে বসছি আবার বসে বসে মোবাইল করতেছি এটা না, টেবিলে অ্যাপ্রোপ্রিয়েটলি যদি তুমি টাইম দিতে পারো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই অবশ্যই মেডিকেলে চান্স পাবা। ঢাকা মেডিকেলে পাবা কিনা জানি না, বাট বাংলাদেশের যে কোনো একটা মেডিকেলে অবশ্যই তুমি চান্স পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তার মানে কি বলছি, তোমাকে টার্গেট নিতে হবে আমি 50 দিনে শেষ করব। ঠিক আছে, এট এনি কস্ট 50 দিনে আমি অবশ্যই অবশ্যই টোটাল সিলেবাসটা শেষ করার চেষ্টা করব। আমার কি কি মানে সব ফুল সিলেবাসে কি কি গ্যাপ আছে, বায়োলজিতে 15টা গ্যাপ আছে। ঠিক আছে, অনেকের গ্যাপ নাও থাকতে পারে, যারা ভালো গ্যাপ নাই তারা তো অবশ্যই ভালো, বাট যদি থাকে আর কি, কারণ এটা কি ছিল না, শর্ট সিলেবাসে ছিল না। তার মানে অবশ্যই অবশ্যই তুমি ধরো তুমি যত ভালোই পারতা, তারপর তোমার গ্যাপ, এটা ধরে তোমাকে আগাইতে হবে। তারপর ঠিক আছে, কেমিস্ট্রিতে 3টা অধ্যায়, ফিজিক্স আছে কি 10টা বা 12টা অধ্যায়। তার মানে এই গ্যাপগুলো আমাকে পূরণ করতে হবে। কি করতে হবে? তাহলে ভাই এটাতে 15টা অধ্যায় আছে, তাহলে আমি কত দিনে শেষ করব? এটা 50 দিনে ম্যাক্সিমাম টাইম এনে দিবা, সর্বোচ্চ তুমি 30 দিন সময় নাও। তাহলে মানে বাকিগুলো পড়বা না? হ্যাঁ অবশ্যই পড়বা, বাকিগুলো পড়বা না? অবশ্যই পড়বা। বাট এই 15টা অধ্যায় যাতে তোমার 30 দিনের মধ্যে যেমনি পড়তে পারবা, আস্তে ধীরে শেষ করার চেষ্টা থাকে। যে আমি হ্যাঁ 15 দিনের মধ্যে এই 30টা অধ্যায় শেষ করবো, মানে 30 দিনের মধ্যে আমি 15টা অধ্যায় শেষ করবো। তাহলে বাকি আর কয়দিন হলো? 20 দিন। 20 দিনের জন্য আই থিঙ্ক এটা এনাফ টাইম। ঠিক আছে, বাকি 20 দিনে একটু শেষ করবা। কেন ম্যাক্সিমাম টাইম বায়োলজিতে দিব ভাইয়া? কারণ বায়োলজিতে ম্যাক্সিমাম মার্ক থাকে, 30 মার্ক থাকে ভাই। এবং মেডিকেলের জন্য বলা হয় বায়োলজি একটা কি গোল্ডেন সাবজেক্ট। গোল্ডেন সাবজেক্টে গোল্ডেন ভাবে তোমাকে প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, কারণ বায়োলজি কোশ্চেন সচরাচর যদি ধরো, মেডিকেলের যে বায়োলজি যেটা আছে, এটাকে তোমাকে এমপিসি দিয়া না পড়লে তুমি পারবা না। খুবই ট্রিকি ট্রিকি কোশ্চেন আসে, সহজ কঠিন না, বাট একটু ট্রিকি থাকে। মানে তুমি ক্লিয়ারলি না কনসেপ্ট নিয়ে পড়তে পারো, তাহলে তুমি পারবা না ইনশাআল্লাহ। মানে বুঝতে পারছো আমার কথাটা? তাহলে কিন্তু পারা সম্ভব না। তাহলে বলছি কি, তোমাকে 15 দিনে 30 দিনের মধ্যে তোমাকে বায়োলজি শেষ করতে হবে, বাকি 20 দিনের মধ্যে তুমি ম্যাক্সিমাম টাইম কেমিস্ট্রিতে দিবা, আর বাকি টাইমটা ফিজিক্সে দিবা। দেখো একটু বলি, যদি অধ্যায় ডিটেইলস গুলো যদি বলি একটু, এটা তো টোটাল দিনটা গেল। আর বাকি 15 দিন কি করবা ভাই? রিভিশন দিবা, যতটুকু যতটুকু পড়তে পারছো লাস্ট 7 থেকে 15 দিন, এই টাইমটা তুমি অবশ্যই অবশ্যই রিভিশন দিবা, আর নতুন কিচ্ছু করবা না। আমার কথাগুলো খুব ভালো মতো খেয়াল করো। দেখো আমরা কিন্তু মানে তোমার ভাইয়া যাই হোক, মানে যে নর্মাল একদম ক্ষুদ্র মানুষ হিসেবে যেটা যতটুকু দেখছি, বা এই 5-6 বছর বা 7 বছর ধরে যতটুকু স্টুডেন্ট পড়াই, সবার সাইকোলজি যতটুকু আছে, এইখান থেকে কিন্তু বলা কথাগুলো। হ্যাঁ, তো এইখান থেকে যেহেতু কথাগুলো বলা, এই জন্যই বলতেছি ভালো মতো খেয়াল করো। তুমি অবশ্যই অবশ্যই যে কাজটা করবা না, সেই কাজটা কি করো? পরীক্ষার আগের দিন পর্যন্ত সবাই পড়ে না, এই কাজটা আপু করো না, মানে আগের দিন পর্যন্ত নতুন কিছু পড়ে না, এটা করবা না। লাস্ট 7 দিন তুমি নতুন একটা অক্ষর পড়বা, নট এ সিঙ্গেল ওয়ার্ড। শেষ যে 7 দিন থাকবে, শেষ 7 দিন একটা সিঙ্গেল ওয়ার্ডও নতুন পড়বা না, জাস্ট রিভিশন দিবা, জাস্ট রিভিশন, যা পারো যা পড়ছো এতদিন তুমি ধরবা যে আমি 7 দিন, লাস্ট 7 দিন যে আছে এটা আমার পড়াশোনা শেষ। যদি আমি চান্স পাই ওই এই এতদিন যে পড়বো এটা দিয়েই পাবো, ওই 7 দিনে তোমাকে কেউ চান্স পাওয়া যাবে না। তাহলে ওই 7 দিন কি করবা? যেহেতু যতটুকু পড়ছো, ম্যাক্সিমাম যতটুকু পড়তে পারছো, ওইটুকু তুমি ভালো মতো কি করবা? রিভিশন দিবা, এবং ওইটাই তোমাকে আগে রাখবে। ভাইয়া দেখো 100 তে 100 পাইতে হয় না কাউকে। মেডিকেল ইতিহাসে এখনো পর্যন্ত, মেডিকেল ইতিহাসে এখন পর্যন্ত কেউ 100 পায় নাই, তাহলে তোমার 100 পাওয়ার দরকার নেই। তাই কত? যদি এখন আর অ্যানালাইসিসে বলি, সেফ মার্ক যদি বলি, তাহলে আমি মনে করি আর কি, আমার পার্সোনাল অভিমত কম বেশি হইতে পারে, যে 70 আপ যদি পাও তুমি ইনশাআল্লাহ, ঠিক আছে, 70 বা 70 আপ যদি পাও তুমি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানে যদি সব ধরনের কোশ্চেন মানে ঠিক থাকে, ঠিক আছে, প্রশ্নপত্র আউট আউট না হয়, তাহলে আমি বিশ্বাস করি 70 আপ পাইলে তুমি ইনশাআল্লাহ মেডিকেল চান্স পাবা। ডেন্টালটা আলাদা, হ্যাঁ, কারণ ডেন্টালে কম সিট থাকে, ওটাতে 80-82 পর্যন্ত আর কি বলে, মানে হাইস্ট মানে লোয়েস্ট মার্ক উঠে যায়। তাহলে ধরো তুমি 70, এই 70 কে তোমাকে টার্গেট করতে হবে। আর এবার যেহেতু শর্ট সিলেবাস ফুল সিলেবাস নিয়ে ঝামেলা আছে, আমার বিশ্বাস কোশ্চেন যদি বেশি মানে সহজ না হয়, তাহলে 70 এর উপরে পেলে তুমি ইনশাআল্লাহ মেডিকেলে চান্স পাবো, যে মেডিকেলে হোক। ঠিক আছে, কিন্তু তোমার টার্গেট 70 রাখলে হবে না, তোমার টার্গেট থাকতে হবে 80, যে আমি যাতে ইনশাআল্লাহ 80 পাই। হ্যাঁ, তোমার টার্গেটটা যাতে 80 এর দিকে থাকে। কেন? তুমি যখন 80 টার্গেটে পড়াশোনা করবা, ইনশাআল্লাহ তুমি 70 এর নিচে পাবা না। কিন্তু 70 টার্গেটে পড়াশোনা করলে তুমি দেখো পরীক্ষায় যাবে 65, তার মানে তখন তোমার চান্স হয় নাই। ঠিক আছে, তার মানে তোমার টার্গেট থাকতে হবে 80, কিন্তু 70 এর নিচে
কোনোভাবে পাওয়া যাবে না। ঠিক আছে, আল্লাহ যদি সহায় থাকে ইনশাআল্লাহ তুমি অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে কোনো একটা মেডিকেলে একটা সিট তোমার জন্য অবশ্যই বরাদ্দ থাকবে, আমার বিশ্বাস। ঠিক আছে, প্রশ্নপত্র কেমন হবে জানি না, বাট আমার বিশ্বাস, পার্সোনাল বিশ্বাস। ঠিক আছে, তার মানে দেখো তোমাকে কি বলছি। আর যারা সেকেন্ড টাইম তাদের অবশ্যই তাদের টার্গেট অবশ্যই 80 না, তাদের টার্গেট হবে 85, যে আমাকে 85 পাইতেই হবে। কেন ভাইয়া 85 বলেন? কারণ তোমার 5 নাম্বার নাই, 5 নাম্বার নাই, খুব ভালো মতো খেয়াল করো, 5 নাম্বার কিন্তু তোমার জন্য নাই। ঠিক আছে, তাহলে তুমি কি করবা, তুমি তো এগুলো তোমাদের আগে ভালো পড়া আছে, যারা সেকেন্ড টাইম আসো তারা একটু ইংলিশ আর জিকেটা ভালো মতো, বিশেষ করে ইংলিশটা অবশ্যই এমসিসি দেবা। যারা সেকেন্ড টাইম আসো ভালো মতো খেয়াল করো, সেকেন্ড টাইমের জন্য একটু বলি, তারা ইংলিশটাকে এমসিসি দেবা। কেন? কারণ এই বছর এই যে 2020 সালে যে মেডিকেল পরীক্ষাটা হয়েছিল, সবচেয়ে বেশি স্টুডেন্ট যদি বলে থাকি, মানে যদি হোঁচট খাইছে যেটার জন্য, সেটা হলো ইংলিশের জন্য। এই ইংলিশের 15তে আমার অনেক ভালো ভালো স্টুডেন্টরা কি পাইছে, 2 পাইছে, 3 পাইছে বা 4 পাইছে। বিশ্বাস করো আপু ভাইয়া, এটা সত্যি, একদম 100% সত্যি, তুমি জিজ্ঞেস করে দেখো। এবার যারা চান্স পায় নাই, ভালো ভালো স্টুডেন্ট ছিল, তারা ইংলিশে একটা গ্যাপ জন্য পায় নাই। এই জন্য ইংলিশে কেন ভাই, ইংলিশে একটা হিউজ একটা নাম্বার, 15 মার্ক, অনেক বড় একটা নাম্বার। এই 15 নাম্বার তাহলে তোমার কি করতে হবে, তাহলে একটু যারা সেকেন্ড টাইম আসো, ফার্স্ট টাইমে তাহলে পড়বে না? হ্যাঁ অবশ্যই পড়বে, বাট ফার্স্ট টাইমের সাবজেক্টিভটা অনেক বেশি গ্যাপ আছে, এই জন্য সাবজেক্টিভে বেশি এমফেসিস দিবা, দেন ইংলিশ আর জিকে পড়বা। ঠিক আছে, কথাগুলো খুব ভালো করে খেয়াল করো, বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, তাহলে আমরা একটু কথা বলবো, যে একটু সাবজেক্ট ওয়াইজ একটু কথা বলবো তোমাদের। সাবজেক্ট ওয়াইজ একটু কথা বলি, তারপরে বায়োলজিতে চলে আসো, মানে আমরা একটু জুলজির কথা বলি। ভাইয়া তোমরা জানো যে বায়োলজিতে কত মার্ক? 30 মার্ক। ঠিক আছে, 30 মার্কে কি আছে না, বোটানি আছে আর জুলজি আছে। ঠিক আছে, অনেক সময় কি আসে, আগের যেটা ছিল যে জুলজিতে 18টা কোশ্চেন আসতো আর বোটানিতে 12টা কোশ্চেন আসতো। যদিও এটা এখন মেইনটেইন করা হয়, মানে এটা নরমালি 15 চলে আসছে। ঠিক আছে, মানে এখন বর্তমানে 15 আর 15 30 আসে। ঠিক আছে, বাট এটা ব্যতিক্রম হইতে পারে, যদি ব্যতিক্রম হয় তাহলে অবশ্যই জুলজিতে বেশি আসবে। একটু ভালো মতো খেয়াল করো, সাবজেক্ট ওয়াইজ চিন্তা করো কোনটাতে বেশি আসে বলছি। জুলজিতে বেশি মার্ক আসে, ধরো এরকম 18-12 হইতে পারে, অথবা 16-14 হইতে পারে, হ্যাঁ। বাট বোটানিতে সবসময় একটু কম আসে, জুলজিতে একটু বেশি আসে। তাহলে ভাই তুমি এমপিসি বায়োলজির মধ্যে কোনটাকে এমপিসি বেশি দিবা? জুলজিকে। কেন ভাই? জুলজিতে বেশি মার্ক আসে। তুমি জায়গাগুলো ফিক্সড করো, কোনটা তোমার দরকার। আমার কথাগুলো খুব ভালো মতো খেয়াল করো, কোনটা তোমার দরকার। দেখো কি বলছি, জুলজিতে বেশি মার্ক আসে আর 18 আসতেছে, তাহলে তুমি কোনটাতে দিবা ভাই? তো ধরো এটা 18 আসলে এটা তাহলে 12 হয়ে যায়, তাহলে তুমি কোনটাতে এমফেসিস দিবা? অবশ্যই জুলজিতে এমফেসিস দিবা। কেন? জুলজিতে বেশি মার্ক ক্যারি করা যায়। ঠিক আছে, তার মধ্যে আবার এই 18 এর মধ্যে সবচেয়ে বেশি কই থেকে আসে? মানব দেহ থেকে আসে। কই থেকে আসে? মানব দেহ থেকে আসে। মানব দেহ কত ভাই? 3 থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত। ভালো মতো খেয়াল করো, কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। যদিও এগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা বা অ্যানালাইসিস করার কথা, প্রত্যেকটা কথাই আমি কিন্তু মানে মানে এটা নিয়ে অ্যানালাইসিস করছি, এটা নিয়ে ভাবছি, তারপরে কিন্তু কথাগুলো বলতে আসছি তোমাদের সামনে। তার মানে জুলজিতে মোস্ট অফ দ্য কোশ্চেন আসে কই থেকে? মানব দেহ থেকে। মানব দেহ ভাই 3য় অধ্যায় থেকে 10ম অধ্যায় পর্যন্ত। তাহলে ভাই আগে কোনটা পড়বো? আগে যখন পড়তে যাবো তাহলে আমি মানব দেহটা আগে একদম ফুল কভার করে ফেলবো। ঠিক আছে, তারপরে একটু কম কোশ্চেন আসে মানব জীবনের ধারাবাহিকতা থেকে, তাহলে ওই অধ্যায়টা একটু কম পড়বো। আমার কথাগুলো বুঝতে পারছো? যেমন সমন্বয়ের নিয়ন্ত্রণ, অবশ্যই 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 কোশ্চেন আসবে। এমন কোন সাল নাই মেডিকেল ইতিহাসে এখন থেকে, মানে একদম শুরু থেকে এই পর্যন্ত এমন কোন সাল নাই যে মানব কি বলে সমন্বয় থেকে কোশ্চেন আসেনি। বাট এত বড় ইম্পর্টেন্ট একটা অধ্যায় তোমাদের জন্য ছিল না, তার মানে এটা তো অনেক অনেক হিউজ পরিমাণ তথ্য আছে এবং হিউজ পরিমাণ কোশ্চেন আসে। মস্তিষ্কের কাজ প্রতি বছর একটা কোশ্চেন আসে, ভেন্ট্রিকল থেকে মোটামুটি একটা অনেক মানে 1-2 বছর পর পর কোশ্চেন আসে। করটিক স্নায়ুর যে ছকটা আছে, মাস্ট একটা কোশ্চেন অবশ্যই অবশ্যই পাবা। চোখ থেকে একটা কোশ্চেন অবশ্যই আসে, কান থেকে একটু কম কোশ্চেন আসে, বাট চোখ থেকে অবশ্যই কোশ্চেন আসবে। তারপর আসে গ্রন্থি থেকে, ওই গ্রন্থির যে একটা ছক আছে, এই ছক থেকে তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো, 1-2 বছর পর থেকে ছক মানে 1-2 বছর পর পর অন্তঃকরা বহিঃকরা গ্রন্থি কোন হরমোন আসে, কোনটার কাজ কি, বারবার আসতেছে। তাহলে এই জায়গাগুলো কি তোমার গ্যাপ রাখলে চলবে ভাইয়া বলো? তাহলে এগুলোতে গ্যাপ রাখা যাবে না। তাহলে ভালোভাবে খেয়াল করো কি বলছি। তাহলে সবার আগে আমার মানব দেহ করতে হবে। মানব দেহের মধ্যে কোন কোন অধ্যায়গুলো আমার গ্যাপ আছে, বুটানি নিয়ে একটু পরে কথা বলি। তাহলে মানব দেহের মধ্যে কি কি গ্যাপ আছে? 3 নম্বর অধ্যায় তোমাদের ছিল, 4 নম্বর অধ্যায় ছিল, তাহলে এই দুটো নিয়ে কোনো কথা নাই। ঠিক আছে, 5 নম্বরে চলে আসো। 5 নম্বর কি ভাই? শ্বসন নিয়ে কথা বলছে। শ্বসন অধ্যায় থেকে একটা বা দুইটা কোশ্চেন আসতে পারে, একটাই মোটামুটি আসে। তাহলে শ্বসন অধ্যায় মোটামুটি একটু পড়তে পারলে ইনশাআল্লাহ একটা কভার হয়ে যাবে, হ্যাঁ। তার মধ্যে ফুসফুসের গঠন যেগুলো, সেলগুলো যেটা আছে, এটা একটু ভালো মতো পড়বা। শ্বাস প্রশ্বাস আছে, একটু ভালো মতো পড়বা, মোটামুটি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর অধ্যায় চলে আসো। 6 নম্বর অধ্যায় কি? রেচন আছে। রেচনার মধ্যে কি আছে ভাই? প্রথম দিকে যদি বলি বৃক্কের গঠন, নেফ্রন, খুব ভালো মতো পড়বা। আর পরের দিকে যদি বলি তাহলে কি আছে? ওই মূত্রের অসমোরেগুলেশন আছে না, বা লাস্টের যে কোশ্চেন গুলো আছে ওগুলো একটু ভালো মতো পড়বা। ঠিক আছে, আর বৃক্ক প্রতিস্থাপন নিয়ে একটা কোশ্চেন আসছিল, ওইটা একটু পড়বা। এই মোটামুটি রেচন থেকে পড়ে ফেললা। সপ্তম না, মানে 7 নম্বর যে অধ্যায়টা, সেটা হলো কঙ্কাল নিয়ে কথা বলছে, তাই না? কঙ্কাল তন্ত্র খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। কোশ্চেন 2টা থেকে 3টা আসতে পারে, হ্যাঁ। কঙ্কাল তন্ত্র খুবই ইম্পর্টেন্ট।
মোটামুটি 1-2 বছর পরে পরে সবসময় কোশ্চেন আসে। কঙ্কালতন্ত্র 7 নাম্বার অধ্যায়, হ্যাঁ। অস্থিগুলা কেন মেডিকেলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। মেডিকেলে যখন তুমি ফার্স্ট চান্স পাবে ইনশাআল্লাহ যায় অ্যানাটমি পড়বা। তাহলে পুরো কঙ্কালতন্ত্রটা কি নিয়ে কথা বলছে? অ্যানাটমি নিয়ে কথা বলছে। তাহলে টোটাল অ্যানাটমিটা যদি না জানো তুমি তাহলে তো পারবা না। তার মানে ওটা খুব এমফেসিস দিয়ে পড়বা। অস্থিগুলোর নাম, কোন অস্থিতে কোন জায়গায় কিভাবে কি হয়, ঠিক আছে, এগুলো খুব ভালো মতো পারবা। তরুণাস্থি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। মোটামুটি 1-2 বছর পর পর তরুণাস্থিগুলোর উদাহরণ আসে বারবার। খুব ভালো মতো খেয়াল করো, আমি কিন্তু ইম্পর্টেন্ট কথাগুলো বলতেছি, ঠিক আছে। ভিডিওতে যদি সমস্যা হয় পরবর্তীতে রেকর্ডেড থাকে ওইখান থেকে শুনবা, কাজে দিবি ইনশাআল্লাহ, হ্যাঁ। তরুণাস্থি খুব ভালো মতো পড়বা, ঠিক আছে। তরুণাস্থি সবসময় মানে কোশ্চেন আসতেছে। আর রিসেন্টলি একটা জিনিস অ্যাড করা হয়েছে, পেশিগুলা খুবই ইম্পর্টেন্ট। আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম ওই বছর আসছিল যে ফ্লেক্সো পেশি নিচের কোনটা, ঠিক আছে। তাহলে এই ফ্লেক্সো এক্সটেনসর এই পেশিগুলোর যে উদাহরণ আছে খুব ইম্পর্টেন্ট। ঐচ্ছিক অনৈচ্ছিক আর পেশি এগুলো একটু কম আসে, বা এগুলোর উদাহরণ আসতে পারে, বাট এই নিচের যে পেশিগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট, পড়বা ভালো মতো, হ্যাঁ, ঠিক আছে। তো এগুলো একটু ভালো মতো পড়বা ইনশাআল্লাহ, আসবে লাস্টের দিকে কিছু অস্থিভঙ্গ আছে একটু পড়বা, কাজে দিবে ইনশাআল্লাহ, হ্যাঁ। অষ্টম অধ্যায় চলে আসো। অষ্টম অধ্যায় কি ভাই? সমন্বয়, ঠিক আছে। এই সমন্বয় আর নিয়ন্ত্রণ খুব ইম্পর্টেন্ট। সমন্বয় আমি বলতেছি কি 3 থেকে 4টা কোশ্চেন তুমি পাবা ইনশাআল্লাহ, বিশ্বাস করো। এই 3 থেকে 4টা কোশ্চেন এই সমন্বয় থেকে পাবা তুমি। তার মানে সমন্বয় অধ্যায় তুমি যখন মানবদেহ পড়তে যাবা, যেহেতু গ্যাপ মানে আগে তুমি যেহেতু ফুল সিলেবাস করবা, তাহলে সবার আগে সমন্বয় দিয়ে শুরু করবো, আমরা সমন্বয়টা করে ফেলবো। অথবা সহজ দিয়ে শুরু করতে পারো, যে শ্বসনটা ছোট আছে, আচ্ছা ঠিক আছে একদিনে শেষ করে ফেললাম। রেচনটা ছোট আছে, একদিনে শেষ করে ফেললাম, হ্যাঁ। তাহলে কঙ্কাল আর হলো কি সমন্বয়, এই দুটা অধ্যায় একটু বড়, একটু কঠিন, এই দুটাকে একটু সময় দিয়ে পড়বা, ঠিক আছে। না 9 নাম্বার যে অধ্যায়টা, ওই সমন্বয়ের মতো বললামই, কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, কোশ্চেন গুলো দেখো আগে। 1 নাম্বার মস্তিষ্কের কাজ, প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আছে। করোনিক স্নায়ুর যে ছকটা আছে একটা কোশ্চেন মাস্ট আসবে। লাস্টে কি বলছি, গ্রন্থির যে কোশ্চেনটা আছে, মানে গ্রন্থির যে ছকটা আছে অন্তঃক্ষরা গ্রন্থি, ওইখান থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে পড়ার আগে এই 3টা জিনিস আগে পড়বা, ঠিক আছে। সবার আগে কি বলছি, এই 3টা জিনিস পড়বা। কি কি? একটা বলছিল মস্তিষ্কের কাজ, করোনিক স্নায়ুর যে ছকটা, আর লাস্টে কি আছে না, লাস্টে ওই যে যে অন্তঃক্ষরা গ্রন্থির যে কাজগুলো বা হলো ক্ষরণগুলো বা হরমোন যে আছে ওগুলো খুব ভালো মতো পড়বা, হ্যাঁ। 9 নম্বরটা একটু কম কোশ্চেন আছে, মোটামুটি বিশেষ করে 3টা স্তরের পরিণতি এটা পড়বা। 10 নম্বর অধ্যায় থেকে বারবার কোশ্চেন আসতেছে, হ্যাঁ। 10 নম্বর প্রতিরক্ষা খুব ভালো মতো পড়বা। হিউম্যান মানে এই যে আমাদের ডিফেন্সিভ যে সিস্টেমটা এটা খুব ইম্পর্টেন্ট, কোন প্রতিরক্ষা স্তর কি কি আছে, হ্যাঁ। আর বিশেষ করে লাস্টের দিকে কি আছে, বর্তমানে ভ্যাকসিন নিয়ে খুব ইম্পর্টেন্ট, করোনা এবং ভ্যাকসিন, এই দুটো জিনিস একটু ভালো মতো জেনে যাবা, ঠিক আছে। করোনা কোন ধরনের ভাইরাস আর কি কি ভ্যাকসিন আছে, করোনা থেকে আসবে না কারণ তোমাদের যেহেতু সাধারণ জ্ঞান নাই, বাট তোমাদের জন্য ওই লাস্টের যে ভ্যাকসিন গুলো আছে, লাস্টের একটা ভ্যাকসিন আসছিল বিসিজি ভ্যাকসিন, হ্যাঁ। ছোটবেলা যে দিই আমরা কিসের জন্য, যক্ষার জন্য বা টিবির জন্য যে দিই, হ্যাঁ। এই বিসিজি ভ্যাকসিনটা লাস্ট ইয়ারে আসছিল, কোন ধরনের ভ্যাকসিন, তাহলে ভ্যাকসিন গুলো একটু ভালো মতো পড়বা, হ্যাঁ। আর 11 নম্বর অধ্যায় তোমাদের ছিল, 12 নম্বর অধ্যায় খুবই সহজ, দু একটা জিনিস পড়লে হয়। তাহলে 12 নম্বর অধ্যায় এত সময় দেওয়ার কিছু নেই। আর প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর অধ্যায় এই 3টা ছিল। সো আলটিমেটলি ওই 3 অধ্যায় তোমরা জানো। আই থিঙ্ক জিওলজি নিয়ে যতগুলো কথা বলছি তোমাদের কাজে দিবে ইনশাআল্লাহ, হ্যাঁ। তারপর বোটানি নিয়ে যদি একটু বলি, জিওলজি নিয়ে তোমাদের ক্লিয়ার হয়েছে কনসেপ্ট কি কি পড়বা। সবার আগে এই দুটাকে একটু সময় বেশি দিবা, আর এগুলো ছোট অধ্যায় তাড়াতাড়ি পড়ে ফেলবা। 10 নম্বর অধ্যায়টা একটু ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলবা, হ্যাঁ। 10 নম্বর অধ্যায়টা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা কিন্তু 3 স্টার দিয়ে পড়বা, কোশ্চেন আসবে এখান থেকে একটা বা দুইটা, ঠিক আছে। তাহলে এইভাবে যদি একটু অ্যানালাইসিস করে পড়ো তোমার অনেক কাজে দিবে ইনশাআল্লাহ, তুমি তাড়াতাড়ি শেষ করতে পারবা। বোটানি নিয়ে একটু কথা বলি, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। জিওলজি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে জানার, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, ঠিক আছে, কমেন্টের মধ্যে জানাতে পারো কোনো যদি কোশ্চেন থাকে। তাহলে আই থিঙ্ক জিওলজি যদি এইভাবে তাড়াতাড়ি শেষ করো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাই একটা সেকেন্ডও সময় নষ্ট করার সময় নেই তোমার। তুমি মনে রাখবা যে একটা সেকেন্ড মানে একটা ঘন্টা যে নষ্ট করবে সে লাইফ থেকে 1 ঘন্টা পিছিয়ে যাবে। মানে এখন এই সময়টা 65 দিনের যে সময়টা, এইখানে তোমার কোনো আত্মীয় স্বজন নাই, তোমার কোনো বিয়ে বাড়ি নেই, তোমার জন্য কোনো ঘোরাফেরা নেই, কিচ্ছু নাই, ঠিক আছে। রাতে পড়তে সময় ঘুম আসলে ঠান্ডা পানি দিয়ে একটু অজু করে আসবা যাতে ঘুমটা কম আসে, হ্যাঁ। রাতে ঘুমাইতে সময় কি করবা, একটু মানে মোটা কম্বল ডাবল কম্বল দিয়ে না ঘুমায় সিঙ্গেল কম্বল দিয়ে ঘুমাবা যাতে সকালে উঠতে সুবিধা হয়। একটু ভালো মতো কষ্ট করো আপু, আপু বা ভাইয়া যারাই আছো একটু কষ্ট করো, বিশ্বাস করো তুমি চান্স পাবে ইনশাল্লাহ। সবার পরিশ্রম সমান, জাস্ট যে একটু বেশি মানে এফোর্ট দিবে সেই চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে তুমি একটা প্রিসিয়াস একটা জায়গায় যাবা, ঠিক আছে, এরকম সাধারণ প্রজ্বলনের একটা স্বপ্নে তুমি যাইতে চাচ্ছ, ঠিক আছে। তাহলে তো তোমার স্বপ্নটা ঘুমায় ঘুমায় দেখলে হবে না। ঘুমায় যদি স্বপ্ন দেখো যে আমি ইনশাল্লাহ মেডিকেলে চান্স পেয়ে গেছি, ঠিক আছে, এরকম চোখ বন্ধ করছো আর স্বপ্ন দেখতেছো মেডিকেল চান্স পেয়েছি, ব্যাপারটা এরকম না। তাহলে ঠিক আছে, এপিজে আব্দুল কালাম কি বলছিল, স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। তাহলে তোমার স্বপ্নটা এরকম হইতে হবে যে স্বপ্নটা তোমাকে ঘুমাইতে দিবে না। মানে একটু ভালো মতো খেয়াল করো কথাগুলো কিন্তু এগুলো কি নীতি বাক্য হিসেবে আসছে, হ্যাঁ, কেন আসছে এটাই বাস্তবতা। তোমার স্বপ্নটা এমন থাকতে হবে যেটা তোমাকে ঘুমাইতে দিবে না। তুমি ঘুমাইতে যায় যদি 10 ঘন্টা 12 ঘন্টা করে ঘুমাইতেছো তার মানে তোমার স্বপ্নই নেই। ভালো মতো খেয়াল করো, তোমার স্বপ্নই নেই, বিশ্বাস করো তোমার কোনো স্বপ্ন নেই, ঠিক আছে। তার মানে একটা সেকেন্ডের সময় নষ্ট করা যাবে না, হ্যাঁ। একটু বোটানি নিয়ে একটু কথা বলি, যেহেতু আমার সাবজেক্ট বায়োলজি।
আচ্ছা ঠিক আছে, একটু ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তারপর সব বোটানি। হ্যাঁ বোটানির ক্ষেত্রে কি বলছি, বোটানি অধ্যায় আছে 12টা, ঠিক আছে, তোমাদের আছে 5টা, হ্যাঁ বাকি রয়েছে 7টা। 7টা নিয়ে একটু কথা বলবো। তার মধ্যে বোটানি থেকে কোশ্চেন ধরো 12টা থেকে একটা একটা করে কোশ্চেন আসছে, 12টা কোশ্চেন আসে সহজ হিসাব, হ্যাঁ। আর একটু যদি এক অধ্যায় থেকে বেশি আসে তাহলে 15টা বা 14টা বা 13টা আসতে পারে, বুঝতে পারছো? ধরো আমরা 12টা থেকে 12টা কোশ্চেন আসতেছে, তার মানে তোমার 5 নাম্বার পড়া আছে, বাকি 7 নাম্বার তোমার পড়া নাই। ভালো মতো খেয়াল করো, 7টা অধ্যায় আছে, 7 নাম্বার পড়া নেই। তাহলে 7 নাম্বার কি করতে হবে, 7টা অধ্যায় তোমাকে ওইভাবে পড়তে হবে যাতে তুমি 7 নাম্বার পাও, ঠিক আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট যদি বলি, দেখো কোষ বিভাজন, মানে আগে সহজগুলো বলি। দেখো কোষ বিভাজন খুবই ছোট একটা অধ্যায়, তাই এইখান থেকে তুমি সব জানো, বিশ্বাস করো তুমি সব জানো, জাস্ট খালি এসএসসি তে যা পড়ছি না, এসএসসি তে একটু আপগ্রেডেড আছে, ওই আপগ্রেডটা করবে শেষ। তারপর সে ব্রায়োফাইটা দিয়ে ফেটা, ঠিক আছে। ব্রায়োফাইটা দিয়ে ফেটা খুবই ছোট অধ্যায়, বাট আমার সময় দেখো আমার সময় 2টা কোশ্চেন আসছিল। ছোট অধ্যায় করে অবহেলা করা যাবে না। 2014 সালে এখান থেকে আমার 2টা কোশ্চেন আসছে, তার মানে ব্রায়োফাইটা অধ্যায় ছোট কিন্তু কোশ্চেন কি আসছে, 2টা কোশ্চেন আসছে, তার মানে অনেক বেশি ইম্পর্টেন্ট না। মানে মোটামুটি 1-2 বছর পরে করে আসে, বাট যদি চলে আসে তাহলে তখন অনেক বেশি তুমি কি করবা, ব্যাকফুটে করে যাবা। ইজি 2টা কোশ্চেন সবাই পারবে, তুমি পারবা না। তার মানে ব্রায়োফাইটা এগুলো কি করো, অবহেলা করা যাবে না, হ্যাঁ। এই অধ্যায়টা করে ফেলবা, এগুলো ছোট ছোট অধ্যায়, এই 2টা একদিনে পড়া যায় ভালো মতো পড়তে চাইলে, 2টা অধ্যায় একদিনে শেষ করা যায়, একবার একটু জাস্ট ভালো মতো পড়লেই তারপরে শেষ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে চলে আসে, তারপরে কি আছে, শৈবাল ছত্রাক, ঠিক আছে। শৈবাল ছত্রাক মোটামুটি একটা কোশ্চেন আসে সবসময়, ঠিক আছে। এই শৈবাল ছত্রাক কি আছে, খুব বেশি কঠিন না কিন্তু শৈবাল ছত্রাক, হ্যাঁ। একটু উদাহরণ নেওয়া অনেকের একটু কনফিউশন থাকতে পারে, যদি কঠিন কিছু হয় তাহলে পড়বা না, ঠিক আছে। কঠিন কিছু হলে পড়ার দরকার নেই, সহজ যেগুলো আছে যেগুলো পারা যায় সহজ ওগুলো পড়বা, ঠিক আছে। অনুজীব খুব ইম্পর্টেন্ট অধ্যায়, একটু বড় অধ্যায় বাট খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে পড়বা, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন মোটামুটি আসবে। ভাইরাস আর ব্যাকটেরিয়া আসবে, বিশ্বাস করো এখান থেকে একটা কোশ্চেন শিওর। তুমি ভাইরাস গঠিত রোগ কোনটা কোনটা, ডিএনএ ভাইরাস কি, আরএনএ ভাইরাস কি, আর ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটা, এই 3টা জিনিস যদি পড়ে যাও, একটা কোশ্চেন যদি না পড়ো আমাকে জিজ্ঞেস করো, 1 নাম্বার পাইতে গেলে এই 3টা জিনিস পড়বা। কি কি বলছি, একটা হলো কি ভাইরাসের কি কি রোগ আছে, ব্যাকটেরিয়ার কি কি রোগ আছে, আর ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস, এই 4টা উদাহরণ পড়ে যাবা সুন্দর করে, অ্যাটলিস্ট 2টা পড়ে যাবা। আমি যেটা করতাম, হ্যাঁ আমি কি করতাম, আমি শুধু ডিএনএ ভাইরাস পড়ছিলাম, আর আরএনএ ভাইরাস আমি জানতাম না, সত্যি জানতাম না। তো আমি জানি ডিএনএ ভাইরাসের মধ্যে যা আছে ওটা ডিএনএ ভাইরাস, এর বাইরে যেটা ছিল ওটা আরএনএ ভাইরাস, শেষ। আর ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে আমি শুধু ভাইরাসের রোগগুলো পড়ছিলাম, ব্যাকটেরিয়ার কোনো রোগ আমি জীবনে পড়িনি, ঠিক আছে। তাহলে পারছেন কিভাবে ভাইয়া, পারছি 2টা কোশ্চেনই পারছিলাম, 2টা আসছিল, তো 2টা কোশ্চেনই পারছিলাম কেন, কারণ নিচের কোনটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, ওই ভাইরাসের যে 3টা আছে ওটা 3টা বাদ দিয়েছিলাম, লাস্টে যেটা আছে ওটা আনসার আছে। আর যেটা ভাইরাস গঠিত রোগ আছে ওটা এমনি পারছি, ওই সূত্রের মধ্যে পড়ে গেছিল। তার মানে যেহেতু 4টা আছে অ্যাটলিস্ট 2টা পড়বা, ডিএনএ আরএনএ আছে একটা পড়ো, আর ভাইরাসের ব্যাকটেরিয়া আছে যে কোনো একটা পড়ো, ঠিক আছে। ভাইরাসের রোগ সম্পর্কিত ওই জায়গায় অন্য কোনো উদাহরণ দিবে না, ছত্রাকের কোনো রোগ দিবে না, টেনশন নিও না। মানে এরকম কোশ্চেনের প্যাটার্নটা স্যাররাও জানে, যদি তোমাকে স্কেলার রাশির উদাহরণ দেয় তাহলে অবশ্যই বাকি অপশনগুলো ভেক্টর রাশি আছে। আর পরীক্ষায় স্কেলার ভেক্টর 2টাই পড়ে গেছো, পর 2টাই নিয়ে মাথা ঘুরে গেছে, 2টারই মনে হয় আনসার, শেষ, ভুল করে আসছো। এটি একটা পড়ো, একদম 100% পড়বা, যত বইয়ে যত ভাবে সুন্দর করে আছে সবগুলো পড়বা। স্কেলার রাশি পড়ো, স্কেলার রাশি 100 পড়ো, এবং এর বাইরে যা আছে ওটা ভেক্টর রাশি। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, প্রাইমারি স্ট্যান্ডার্ড যে কোনো একটা ভাইয়া ভালো মতো পড়ো, প্রাইমারি স্ট্যান্ডার্ড 100% পড়ো, এর বাইরে যা আছে ওটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। পড়াশোনাকে একটু কমাই নিয়ে আসো। আমি কিন্তু আবারও বলছি, যে টেকনিক্যাল হবা সেই সবার আগে চান্স পাবে ইনশাল্লাহ, কারণ সময় কম, পড়াশোনা অনেক বেশি, হিউজ পরিমাণে পড়া, হিউজ পড়া। আর আরেকটা কথা, এখন এই মোমেন্টে সবার জন্য একদম মাথায় একদম গায়ে থানাও, কেউ আপাতত ইনিশিয়ালি বই শেষ করার আগে এক্সট্রা ইনফরমেশন পড়বা না। আমি আবারও বলতেছি, খুব ভালো মতো খেয়াল করো, আপাতত ইনিশিয়ালি কেউ তোমাদের যে বইগুলো আছে, ঠিক আছে, এই বইয়ের বাইরে এক্সট্রা ইনফরমেশন আপাতত ইনিশিয়ালি বই শেষ করার আগে পড়বা না। আগে নিজের বইটা শেষ করো, খুব ভালো মতো খেয়াল করো, আগে নিজের বইটা শেষ করো, দেন তুমি আলাদা জিনিসে যাবা। এখন যে সময় তোমার, এই সময় তোমাকে শেষ করাটাই সো টাফ, তার মধ্যে তুমি এক অধ্যায় নিয়ে তুমি 10 দিন ধরে পড়লা, বাকি অধ্যায় কি করবা, সময় খুব ভালো মতো খেয়াল করো, ঠিক আছে। কি করতেছে এখন হলো কি, একটু মানে লিথার্জি হয়ে পড়তেছো এক অধ্যায় 3 দিন 2 দিন 5 দিন ধরে পড়তেছো, এই কাজ করাই যাবে না ভাইয়া। এই কাজ করলে তুমি পিছিয়ে যাবে শেষ, তুমি আর তোমার চান্স পাওয়া মানে অনেক দূর পিছিয়ে গেছো। তাহলে কি করতে হবে, টার্গেট ওই আমি যেটা বলছি 50 দিন, তোমার 50 দিনের পরে এক মিনিট যদি বেশি না হয় রিভিশন দিতে, মানে ইয়ার শেষ করতে, কেমনে দিবা এটা তোমার ব্যাপার। ভাই যদি আমি যদি 24 ঘন্টার মধ্যে যদি তোমার 20 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা করে পড়তে তাও পড়বা, কিন্তু তোমাকে শেষ করতে হবে। আর টার্গেট রাখবা যে আমি 15টা অধ্যায় এইভাবে শেষ করবো, ঠিক আছে। না হলে পারবা না, নইলে এক অধ্যায় 3 দিন ধরে পড়বা, পরে দেখবা শেষ হয়ে গেছে সব। 50 দিন শেষ হয়ে গেছে, তোমার দেখবা অর্ধেক শেষ হয় নাই, আর বাকি 15 দিন তুমি অর্ধেক কি করবা, আকাশ থেকে নামাবে সবকিছু। তাহলে কি বলছি, এক্সট্রা ইনফরমেশন কিছু পড়া যাবে না। ফার্স্ট কথা, ফার্স্ট টাইম যারা আসো তারা কোনো এক্সট্রা ইনফরমেশন পড়বা না। ভাই বিশ্বাস করো, একটা একটা করে বই পড়লে ওইখান থেকে অ্যাটলিস্ট 75-এ অ্যাটলিস্ট 65 কমন পড়বে, একদম হুবহু লাইন টু লাইন কমন পড়বে।
বাকি 10টা কোশ্চেনও কমন পড়বে, একটু বেসিক থেকে যদি মানে বেসিকটা যদি বুঝে যাও তাহলে পারবা। আর 2-3টা কোশ্চেন সবার জন্য আনকমন থাকে, ওটা পারার দরকার নেই। ওটা পারলে তুমি তাহলে আর কি বলে তুমি এলিয়েন হয়ে যাবা, তুমি তো 100 পেয়ে যাবে, তাহলে 100 পড়ার দরকার নেই। হ্যাঁ, এলিয়েন হওয়ার কোনো দরকার নেই। তাহলে কি বলছি, আগে নিজের যে সিলেবাসটা আছে, যে বইগুলো আছে, যেটা তুমি পড়ো, কি বলছি, যেমন বোটানির ক্ষেত্রে কি আছে, শুধু আবুল হাসান স্যারের বইটা পড়বা, অন্য কোনো এক্সট্রা ইনফরমেশনের দিকে তাকাবেই না। এখন একদম সিঙ্গেলি তাকাবা না, বিশ্বাস করো তোমাকে অনেক আগে রাখবে। তুমি আগে পুরো বইটা শেষ করো, যদি তুমি শেষ করতে পারো তাড়াতাড়ি, দেন তুমি এক্সট্রা ইনফরমেশন পড়বা। কারণ আবুল হাসান স্যারের যে বইটা আছে, আমি তোমাকে একটা অ্যানালিসিস দেখাবো, একদম বইয়ের লাইন টু লাইন দেখায় দেখাবো, গত বছর যে কোশ্চেন গুলো আসছে সবগুলো আবুল হাসান স্যারের বইতে আসছে। ধরো যে কোশ্চেন গুলো আসছে সবগুলাই মোটামুটি মোরলেস সবগুলো গাজী আজম স্যারের বইতে আসছে। তাহলে তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি অন্য বইয়ের তুল্য তথ্য আপাতত পড়বো না, যে কোচিং যেমনি দেখায় দেখ, আমি শুধুমাত্র একটা বইকে ফিক্সড করবো, একদম 100% পড়বো বই থেকে। ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন প্রিভিয়াসলি আসে, দুই একটা কোশ্চেন দেখলে দেখতে পারো, বাট মানে বেশি না। এক অধ্যায় থেকে বেশি ইনফরমেশন পড়তে যায়, পরে দেখবা আর 2 অধ্যায় তুমি পড়ো নাই। এই যে 3টা অধ্যায় নরমাল ইনফরমেশন পড়ো, 3টা অধ্যায় থেকে তুমি 3টা কোশ্চেন কম পাবা। ঠিক আছে, তার মানে তোমাকে বলছি এক্সট্রা ইনফরমেশন পড়া যাবে না। তাহলে ফার্স্ট কথা কি, ফিজিক্সের ইসাক স্যার যা আছে তাই, এর বাইরে কিচ্ছু পড়বা না। হাজারি কেমিস্ট্রির হাজারি স্যার, এর বাইরে কিচ্ছু পড়বা না। ঠিক আছে, আর ইংলিশটা কি বলছি, একটু টুকটাক প্রতিদিন ইংলিশ পড়বা, প্রত্যেকদিন অল্প অল্প করে ইংলিশ পড়বা। ইংলিশকে হেলাফেলা করা যাবে না। জিকেটা সবার জন্য মোটামুটি যেটা পড়ে, বা জিকে সম্পর্কে অনেক কিছুই কি, যেমন আমরা সবাই মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব ভালো জানি, মানে এটা আমাদের একটা ন্যাচারাল ব্যাপার। ওটা মুক্তিযুদ্ধ আমাদের একটা গৌরব, মানে গর্ব বলতে পারে, একটা গৌরব বলতে পারে। এই জন্য অনেকে আমরা অনেক কিছু জানি। এই জন্য কি আছে, মোটামুটি পড়াশোনা যারা করে তারাই দেখবো 10-এ 7, 8, 9 পেয়ে গেছে। তার মানে ওই ইয়ে থেকে সাধারণ বা জিকে নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই, যে ভাই মনে থাকে না, এত কিছু মনে রাখবো কিনা, এত কিছু চিন্তাই দরকার নেই। তুমি নর্মাল নর্মাল জিনিস পড়ে যাবা, পরীক্ষার দিন বিশ্বাস করো তুমি ভাইয়া সবচেয়ে বেশি জিকে ভালো করবে। তাহলে তোমাকে এমফাসিস দিতে হবে ইংলিশের উপরে। কেন, ইংলিশটা ভাই পারা যায় না, বিশ্বাস করো পারা যায় না। ঠিক আছে, ইংলিশের আমাদের বেসিক যতই ভালো থাকুক, দেখো এখানে কোশ্চেন গুলো তোমার বেসিক থেকে হয় না। অনেকে অনেক ভালো ইংলিশ পারে, বিসিএস বা মেডিকেল গুলোতে যেটা হয়, অনেক অনেক ভালো ইংলিশ পারে, ভালো প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, ভালো ভালো ইংলিশের অনেক স্ট্যাটাস দেয় বা বক্তব্য দেয় বা সবকিছু পারে, বাট দেখো ওইখানে যায় পারতেছে না। কেন, ওইখানে আসলে কোশ্চেন গুলো ট্রিকি ট্রিকি আসে, মানে ওইখানে কোশ্চেন গুলো হয় ট্রিকি, তোমাকে যাতে হলো তুমি আটকে যাও, যাতে ওইখানে কোনো নিয়মের মধ্যে পড়ে না। মানে নিয়ম মানতে হলো ব্যাপারটা, তুমি একদম মানে তুমি ভালো ইংলিশ পারো বলে যে তুমি সব 15টা কোশ্চেন পাবা, এটা জীবন অসম্ভব না। তার মানে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, যে কিরকম কোশ্চেন আসে, তোমার কোশ্চেনের ধাঁচ যদি না ধরতে পারো তাহলে পারবা না। এই জন্য একটু সময় দিতে হবে। হ্যাঁ, ইংলিশটার উপরে একটু কথা বলবো আমি, হ্যাঁ, তার আগে সব বোটানি নিয়ে একটু কথা বলি। তো অজিবটা খুব ভালো মতো পড়বো। হ্যাঁ, তারপর কোশ্চেন একটু কঠিন অধ্যায় অনেকে মনে করে, বাট বিশ্বাস করো আমার সময় কোশ্চেন থেকে মেবি 2টা বা 3টা কোশ্চেন আসছিল কোশ্চেন থেকে। ঠিক আছে, 3টা কোশ্চেন আসছিল, হ্যাঁ আমার যতটুকু মনে আছে। তার মানে কোশ্চেন থেকে কি একটু কঠিন হলেও কোশ্চেন কিন্তু বারবার আসে। প্রোটিন থেকে প্রতিবারই কোশ্চেন আসতেছে, প্রোটিন থেকে খুব ভালো মতো পড়বো প্রোটিনটা। ঠিক আছে, কার্বোহাইড্রেট থেকে বিশেষ করে রিডিউসিং সুগার কি বারবার আসে, একটু একদিন 1-2 বছর পরে পরে আসে। রিডিউসিং সুগারটা একটু ভালো মতো পড়বো, গ্লুকোজ বা ফ্রুক্টোজ এগুলো খুব ভালো করে পড়বা, সুক্রোজটা ভালো করে পড়বা। ঠিক আছে, স্টার্চ আর সেলুলোজ মোটামুটি ভালো মতো পড়বা, গ্লাইকোজেনটা ভালো মতো পড়বা। লিপিড থেকে মোটামুটি একটু কম কোশ্চেন আসে, বাট লিপিড শ্রেণী বিভাগটা একটু পড়তে পারো মোটামুটি। হ্যাঁ, আর লাস্টে এনজাইম থেকে 2-একটা কোশ্চেন আসে অনেক মাঝে মাঝে। তাহলে একটু অ্যানালাইসিস করে একটু ভালো মতো পড়ো, এবং অনেক কাজে দিছে। তাহলে অনুলিপিটা একটু ভালো, মানে কোশ্চেনটা ভালো মতো পড়বা। তাহলে পঞ্চম অধ্যায় বলছি, ষষ্ঠ বললাম, সপ্তম বললাম, অষ্টম অষ্টম তো আছে তোমাদের সিলেবাসে, নবম আছে তোমাদের সিলেবাসে, দশম আছে সিলেবাসে। 11-12 থেকে 11 আর 12 যে অধ্যায়টা আছে, এই 11-12 অধ্যায় থেকে একটা একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, একটা বা 2টা কোশ্চেন আসতে পারে, বাট মানে হেলাফেলা করা যাবে না। হুট করে দেখো খুব সহজ একটা কোশ্চেন আসছে, যা তুমি একবার রিডিং দিয়ে গেলে তুমি ওখান থেকে একটা কোশ্চেন পারতাম। মানে 11-12 এত ডিপ পড়ার দরকার নাই, একটু মোটামুটি পড়বা। কিন্তু 11-12 থেকে মানে বেশি বেশি বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে যাবে না, বিশেষ করে 12 নম্বর অধ্যায় থেকে, যে সব বৈজ্ঞানিক নাম মুখস্থ করবে। শুধুমাত্র কোনটা ভালো মতো পারবা, শুধুমাত্র ম্যানগ্রুভ বা লুনামাটির যে উদ্ভিদগুলো আছে খুব ভালো মতো পড়বা, ওইখান থেকে একটা কোশ্চেন মাস্ট। তুমি যদি পুরো অধ্যায় না পড়ো, না পড়ে শুধুমাত্র লুনামাটির উদ্ভিদ বা ম্যানগ্রুভ উদ্ভিদ এটা খুব ভালো মতো পড়ো, আর একটু লাস্টে গেছে বায়োম আছে, বায়োমটা যদি খুব ভালো মতো পড়ো, 2টা টপিক পড়লে তোমার এখান থেকে একটা কোশ্চেন কম পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু ভালো মতো খেয়াল করো, এগুলো একটু অ্যানালাইসিস করে না পড়লে তুমি বললাম তো তোমার সিলেবাস শেষ হবে না। মানে এক অধ্যায়ে বেশি সময় দেওয়া যাবে না। খালি যেটা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা 3 স্টার 5 স্টার, ওইটা আগে আগে পড়বো। 1 স্টারের কোনো টপিক আপাতত একটু স্কিপ করবো, 2 স্টার 3 স্টার 5 স্টার শেষ, এর বাইরে কিছু পড়বো না। ঠিক আছে, আর সব পড়তে যাবো না পুরো, যেটাতে জীবনে কোনোদিন কোশ্চেন আসে নাই, কোচিং এ একবার আসতেছে, এই জন্য কোচিং এর ওটার জন্য জীবন মরণ দিয়ে পড়তেছি না, এটা করা যাবে না। তোমার টার্গেট কোচিং এ ফার্স্ট হওয়া না, তোমার টার্গেট মেডিকেল ট্রান্সফার। এরকম অনেক স্টুডেন্ট আছে যে ধরো একটা ভালো কোচিং এ জীবনে 3000 মধ্যে ঢুকে নেয়, বাট মেডিকেলে একটা খুব ভালো মেডিকেলে পড়তেছে। ঠিক আছে, তার মানে কোচিং এর নাম্বারটা ফ্যাক্ট না। অনেক কোচিং এর নাম্বার দেওয়া হলো অনেক, মানে আমাদের এটা ঝামেলা আসলে কি, আমাদের সব গার্জিয়ানই দেখে যে কোচিং এ তুমি কত নাম্বার পেয়েছো। আসলে কোচিং এ দেখো একটা অধ্যায় যখন কোশ্চেন করতে যায়, তখন হিউজ পরিমাণ কোশ্চেন করতে হয়। ধরো তোমার একটা অধ্যায় 50 নাম্বারের পরীক্ষা নিচ্ছে, তাহলে 50টা কোশ্চেন একটা অধ্যায় থেকে করতে গেলে অনেক আনকমন কোশ্চেন তোমাকে দিতে হয়।
বাট তোমার পরীক্ষাটা যখন একটা ফুল সিলেবাস হবে, তখন তোমার বোটানি থেকে মাত্র কোশ্চেন আসবে 12টা বা 13টা বা 14টা বা 15টা, তার মানে তোমার একটা অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে তখন তোমার আনকমন কোশ্চেন দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তুমি কি কোচিং এর 1 নম্বরে যখন আনকমন জিনিস পড়ে তোমার কি সময় নষ্ট করবা? না, এটা করা যাবে না। তার মানে তোমাকে করতে হবে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা তোমাকে কি করতে হবে, ওই ইম্পর্টেন্ট 5 স্টার 3 স্টার টপিক গুলো পড়ে ফেলতে হবে, যেখান থেকে মেডিকেল কোশ্চেন আসবে ইনশাআল্লাহ, এবং বিগত বছর আসছে। বুঝতে পারছি কি বলছি? তার মানে তোমাকে এটা ধীরে ধীরে আগাইতে হবে, খুব ভালো মতো খেয়াল করে আগাও, ইনশাআল্লাহ কাজে দিবে। তাহলে 11 নম্বর 12 নম্বর অধ্যায় খুব সহজ অধ্যায়, একটা দুইটা করে কোশ্চেন আসবে, কিন্তু খুব সহজ আসে। তার মানে তুমি একবার এক ধাঁচে শেষ করে ফেলবা। ঠিক আছে, একটু ডিটেইলসে পড়বা, কোনটা অনুযায়ীটা বলছি, একটু কুশলসংটা ভালো মতো পড়বা। বাকিগুলো খুব সহজ সহজ অধ্যায়, এত বেশি সময় দেওয়ার দরকার নেই, মোটামুটি শেষ করে ফেলবা। এই যে হলো আমার বায়োলজি, বোটানি, জুলজি নিয়ে। ঠিক আছে, অনেকে আমাকে জিজ্ঞেস করছে ভাই আসলো, অনেকের আবার একটা কি ব্যাপার ছিল, বায়োলজি ছিল না, মানে এটা একটা খুবই প্যাথেটিক ব্যাপার। মেডিকেলে পড়তে চাইছিলাম, ঠিক আছে, বাট এটা তো আগের বছরগুলোতে ঝামেলা হয় নাই। কিরকম? আগের বছরগুলোতে কি ছিল, যে মানে মেইন সাবজেক্ট মানে যেটা ছিল ফোর্থ সাবজেক্ট আর মেইন সাবজেক্ট নিয়ে কোনো ঝামেলা ছিল না। বাট এই বছর কি হয়েছে, গভর্নমেন্ট থেকে শর্ট সিলেবাস করার জন্য কি করছে, ফোর্থ সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে পারবে না। এই যে বায়োলজিতে একটা হিউজ গ্যাপ, ঠিক আছে, কারণ একটা এইচএসসি পরীক্ষা যখন প্রিপারেশন নিয়ে যাও তুমি, তখন তোমার যে কনফিডেন্স থাকে, ওই কনফিডেন্সটা তুমি লো করে ফেলছো। আমার কথা বুঝতে পারছো কি বলছি? এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আমার পার্সোনাল আমি যদি বলি, আমার নিজেরও বায়োলজি ফোর্থ সাবজেক্ট ছিল, বাট আমাদের সময় যেহেতু এটা নিয়ে ঝামেলা হয় না, এই জন্য আমার কোনো প্যারা হয়নি। তাহলে ফোর্থ সাবজেক্ট নিয়ে কোনো মন খারাপ করার কিছু নাই, কিন্তু ওই জিনিসটা যাতে তোমার ব্যাক ফুটে না থাকো তুমি। আমার কথাগুলো ভালো মতো খেয়াল করো, মানে তুমি ব্যাক ফুটে থাকা যাবে না। তুমি পরীক্ষা দেওয়া তো কি হয়েছে, এখন আজকে থেকে শুরু করবা। তোমার টার্গেট, তোমার যুদ্ধক্ষেত্র শুরু হয়েছে আজকে থেকে। মনে করো তুমি আগে কিছুই পড়ো নাই, যে আমি ভাইয়া 65 দিন আছে, যে এই 65 দিন আমি চান্স পেতে চাই, আমার কি সম্ভব? বিশ্বাস করো আপু বা ভাইয়া, অবশ্যই অবশ্যই সম্ভব। কিন্তু তোমাকে ডেডিকেটেড হতে হবে, যে হ্যাঁ আমার পাইতেই হবে ইনশাল্লাহ। আমি নিয়মিত নামাজ পড়বো, আল্লাহর কাছে চাবো, আমি বাপ মার কাছে দোয়া নিবো। দেখো আমি কথাগুলো ভালো মতো খেয়াল করো, আমি 3টা জিনিস সবসময় বলি, মানে আমার পার্সোনাল অভিমত। ঠিক আছে, আমি বিশ্বাস করি, ঠিক আছে, তুমি যদি কি করো, ফার্স্ট কথা তুমি কি করো, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে চাবা, 1 নম্বর। সেকেন্ড কি ভাইয়া, তুমি বাবা মায়ের কাছ থেকে একটা দোয়া নিবা, দোয়াটা মন থেকে আসতে হবে। তোমার বাবা বা মা তোমার পরিশ্রম দেখে একটু বিশ্বাস করে যে আমার ছেলে বা মেয়েটা এতটুকু পরিশ্রম করছে, ইনশাল্লাহ সে চান্স পাওয়ার জন্য যোগ্য। শোনো, বাবা মা যত যাই হোক, অনেকে বাবা মা হয়তো বা পড়াশোনা জানে না, ধরো এটা খারাপ ভাবে নিও না। ঠিক আছে, ধরো তোমার বাবা মা কিছুই জানে না, এরকম অনেক ছেলে আছে, কৃষকের ছেলে অনেক, সারা বাংলাদেশে ঢাকা মেডিকেলে পড়তেছে, অনেক অনেক আছে, সারা বাংলাদেশে মেডিকেল ফার্স্ট হয়েছে, এরকম অনেক আছে। তার মানে সে জানুক বা না জানুক, তারটার দিকে তোমার তাকানোর দরকার নেই। তোমার কথা হলো সেটাই, বাবা মা যখন তুমি দেখবে তুমি পড়তেছো, বাবা মার মন থেকে চলে আসবে যে আমার ছেলে বা মেয়েটা অনেক ভালো পড়ে এবং পড়ছে, পরিশ্রম করছে। তাহলে বাবা মা থেকে ফার্স্ট কি বলছি, আল্লাহর কাছে তোমার চায়া নিতে হবে। সেকেন্ড কি বলছি, বাবা মার কাছে তোমার একটু অর্জন করতে হবে। নট লাইক যে আব্বা মা দোয়া করো, সব বাবা মাই দোয়া করবে, এটা বলে লাভ নাই। তাহলে কি করতে হবে, ওইটুকু অর্জন করতে হবে, বাবা মা বিশ্বাস করে, তারা মনে প্রাণে ধারণ করে যে আমার ছেলে বা মেয়েটা এতটুকু পরিশ্রম করছে, যে চান্স পাওয়ার যোগ্য। থার্ড কি করতে হবে, তোমার পরিশ্রম। 3টা জিনিস, এই 3টা যদি ঠিক মতো হয়, তুমি ইনশাআল্লাহ বিশ্বাস করো, তুমি একটা পরীক্ষা দিবা, এক মেডিকেলের এক সিটের জন্য পরীক্ষা দিবা, তুমি চান্স পাবে ইনশাআল্লাহ। তোমাকে আল্লাহর কাছে চায় নিতে হবে, সেকেন্ড কথা বাবা মার কাছে অর্জন করতে হবে, থার্ড কথা হলো তোমার পরিশ্রম একদম 100% হতে হবে। ঠিক আছে, তুমি নিজেকেও বিশ্বাস করো যে হ্যাঁ আমি 100% আমার কি ইফেক্ট দিছি, মানে ইফোর্ট দিছি, ঠিক আছে, এবং আমি বিশ্বাস করি যে আমি চান্স পাওয়ার জন্য আমি পরিশ্রম করছি, আর বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কথা কি, আর আমি ইনশাল্লাহ আজকে তো অনেক সবগুলো নিয়ে কথা বলতেছি, এই জন্য আসলে বলতে পারতেছি না। ইনশাল্লাহ আমি একদম চ্যাপ্টার বাই চ্যাপ্টার, ঠিক আছে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার, কোন কোন অধ্যায়, কোন কোন টপিক, কোন কোন জায়গা থেকে মেডিকেল কোশ্চেন আসছে, এগুলো আমি তোমাদের অ্যানালাইসিস করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই বাকি যে অধ্যায়গুলো বাকি আছে, এগুলো আমি অ্যানালাইসিস করে দেবো একদম, এই জায়গা থেকে কোশ্চেন আসছে, এই জিনিস টপিক পড়বা তুমি। হ্যাঁ, আজকে সবকিছু নিয়ে বলতেছি, এই জন্য বললাম না, নেক্সট ইনশাল্লাহ বলবো। ঠিক আছে, অনেকে আমাকে এসএমএস দিছে অলরেডি যে ভাই আসলে কিভাবে হলো, এই জন্য ওভারঅল কথা বললাম। হ্যাঁ, আর কেমিস্ট্রি নিয়ে তোমার মাহমুদ ভাই অলরেডি দাবি, মানে ঢাকা ইউনিভার্সিটি যেটা আছে অ্যানালাইসিস করছে, তোমাদের কেমিস্ট্রিটাও অ্যানালাইসিস করে আমি রিকোয়েস্ট করবো যাতে মেডিকেলে যে কোশ্চেনগুলো আসছে অ্যাটলিস্ট, ঠিক আছে, কোশ্চেনগুলো আসছে এটা যাতে অ্যানালাইসিস করে। তোমার ভাইয়া কিন্তু যদিও জাহাঙ্গীরনগর পড়ে, তোমার ভাইয়া কিন্তু 2বারই মেডিকেলে চান্স পেয়েছিল, যদিও ওর রেজাল্ট খারাপ কারণে আসলে চান্স হয় নাই। আর তোমরা জানো যে মানে তোমাদের রেজাল্টের উপরে 200 নম্বর থাকে, আর পরীক্ষার উপরে কিন্তু 100। তো তোমার ভাই আসলে এ প্লাস ছিল না, মানে দুইটাতে এ প্লাস ছিল না, মানে ঠিক আছে, আনলাইকলি দুইটাতে এ প্লাস ছিল না। ঠিক আছে, যে আমি যেমন আমার দুটো এ প্লাস ছিল বা গোল্ডেন ছিল, দ্যাটস হোয়াই হলো কি হয়েছে, আমার আমি যে মার্ক পাইছি ওটাতে আমি মেডিকেল চান্স পেয়েছি। হ্যাঁ, কিন্তু আমার ভাই দেখা যাচ্ছে সেম মার্ক পায় ও চান্স পাইছিল, কিন্তু দেখা যাচ্ছে ও 70 পেয়েছিল, ওই বছর 66 তে লয়েস্ট মার্ক ছিল, বাট ওই যে নাম্বার কমে যায় পরে আর হয় নাই। ঠিক আছে, আচ্ছা এগুলো নিয়ে কথা আরেকদিন বলবো, কিন্তু ইম্পর্টেন্ট কথা যেটা হলো, তাহলে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আর আমরা ইনশাআল্লাহ এই সামনে যে 10 দিন আছে, 10 দিন আমরা চেষ্টা করবো একদম তোমাদের যে গ্যাপটা আছে, যেহেতু সবকিছু বন্ধ আছে, এই 10 দিন আমরা একটু অ্যানালাইসিস করে দেবো কিভাবে কি পড়বা। ঠিক আছে, আমার
কথা বুঝতে পারছো? আমাদের একটু তোমরা আমাদের গ্রুপের সাথে থাকো বা যারা একটু আছে পরিচিত তাদেরকে ইনভাইট দিয়ে দাও, ইনশাআল্লাহ মানে উপকার পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, তারপর দিলে কি বলছি, এটা হলো আমার বোটানি। হ্যাঁ, আর লাস্টে কি আছে, একটু কেমিস্ট্রি বায়োলজি না ইয়ার কেমিস্ট্রি আর ফিজিক্স অল্প কথা বলবো, খুব বেশি কথা বলবো না, আর লাইক অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, দেখো একটু তাহলে কি বলবো, কেমিস্ট্রি নিয়ে একটু বলি। ঠিক আছে, আচ্ছা আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি আবারও বলতেছি, হতাশ হও না। আমি তোমাদের অধ্যায় ভিত্তিক যে অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, ওই অধ্যায়গুলো আমি বলে দিব কোন কোন জায়গা থেকে কিভাবে কিভাবে কোশ্চেন আসছে এবং কি কি অ্যানালাইসিসে কোশ্চেন আসছে। ঠিক আছে, একটু একটু বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ উপকার হবে। তাহলে কেমিস্ট্রিতে কি আছে ভাই, মোট অধ্যায় আমি কি বলছি, প্রথম অধ্যায়টা বাকি ছিল, আর এই যে 5 নম্বর অধ্যায়টা। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে তো কিছুই না, সেকেন্ড পেপারের ক্ষেত্রে শুধুমাত্র অর্থনীতি রসায়ন মানে ফিফথ অধ্যায়টা। ভাইয়া তুমি বিশ্বাস করো, কেমিস্ট্রি তোমার সব পড়া শেষ হয়ে গেছে। কেমনে ভাইয়া? কারণ যে চ্যাপ্টারগুলো ছিল ওই চ্যাপ্টারগুলো কেমিস্ট্রির মূল। ঠিক আছে, জৈব রসায়ন যদি বলো এখান থেকে 4 থেকে 5টা কোশ্চেন আসে, তো জৈব রসায়ন তুমি মোটামুটি সবই পড়ছো। আমি ভাই তো জৈব রসায়ন তো পারি না, অনেকের একটা কমপ্লেন। ঠিক আছে, জৈব রসায়ন তুমি একটু মানে একটু নিজেকে প্র্যাকটিস বাড়াও, ইনশাআল্লাহ তুমি ভালো করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জৈব রসায়ন সব কোশ্চেন তুমি পারবা। ঠিক আছে, আর আরেকটা কি বলছি, মানে আরেকটা নাম্বার তোলা জায়গা হলো যে অধ্যায়গুলো, এই যে 3টা অধ্যায় আছে। হ্যাঁ, মোটামুটি এই 3টা অধ্যায় থেকে 4টা থেকে 5টা কোশ্চেন আসে, এবং এই 5টা কোশ্চেন খুবই সহজ হয়, খুবই সহজ। মানে বইয়ের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে একদম হুবহু ওই লাইনটা তুলে দেয়, হুবহু ওই লাইনটা তুলে দেয়। ধরো এই প্রথম অধ্যায় যে আছে, ঠিক আছে, ওই গ্লাস গ্লাস নিয়ে যে কথাগুলো আছে, হ্যাঁ, প্রযুক্তিগুলো আছে, কিছু ব্যবহার আছে, এগুলো একদম নীতি নিয়ে কিছু কথা আছে, একটু একটু মোটামুটি একদিন ভালো মতো পড়লে দেখো 1 নাম্বার পেয়ে গেছে। পঞ্চম অধ্যায় থেকে কি আছে, ধরো এই যে তোমাদের টয়লেট ট্রিস আছে বা পারফিউম আছে। ঠিক আছে, একবার কোশ্চেন আসছিল মেহেদিতে কোনটা থাকে, লাসুন থাকে, তোমরা জানো সবাই। হ্যাঁ, তার মানে ওই যে ওই জায়গাগুলো একটু কি কি উপাদান আছে, কি কি উৎপন্ন হয়, কি কি প্রধান উপাদান, আর কোনটা তাপমাত্রা কি, আর একটু কিছু সংরক্ষণ, ফল সংরক্ষণ বা কিছু সংরক্ষণ, মাছ সংরক্ষণ আছে, ওগুলো একটু দেখবা। এই তাহলে মোটামুটি এই প্রথম পত্র শেষ। সেকেন্ড অধ্যায় গিয়েছে ফিফথ অধ্যায়, মানে ওর তো অর্থনৈতিক রসায়ন। এই যে মোটামুটি এই জায়গাগুলোতে একটু একটু রিপোর্ট দিলে দেখো ভালো মার্ক পেয়ে গেছে। কেমিস্ট্রিতে হতাশা, একটা জিনিস মনে রাখবা, কেমিস্ট্রি তুমি সবচেয়ে ভালো করছো। যদি বলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটার মধ্যে কোনটা ভাইয়া সবচেয়ে ভালো করছে, এটা কেমিস্ট্রি। ঠিক আছে, কেমিস্ট্রি নিয়ে একদম হতাশা। হ্যাঁ, কেমিস্ট্রি তুমি অবশ্যই অবশ্যই ভালো মার্ক পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর সবাই একটা ভয় আছে যে ফিজিক্স তো অনেক কঠিন। আমি এর গত লাইভে আমি বলছিলাম, দেখো ফিজিক্স 2 ধরনের। আমি বিশ্বাস করো, ফিজিক্স 2 ধরনের, একটা মেডিকেল ফিজিক্স, একটা বাইরের ফিজিক্স। পৃথিবীতে ফিজিক্স 2 ধরনের আছে। ভাই এই কথা বলার কারণ কি, ফিজিক্স যারা খুব ভালোবাসে তারা মন খারাপ করো না। ঠিক আছে, তুমি যদি বললাম তো যে ফিজিক্স কি করা যায় না, ক্যালকুলেটর ইউজ করা যায় না, তারপরে ঢাবিতেও ক্যালকুলেটর ইউজ করা যায়, মেডিকেলেও যায় না। কিন্তু তারপরে ঢাবির যে ফিজিক্সের যে ডেপথটা, ওটা মেডিকেলে থাকে না। কারণ স্যাররাও জানে, স্যাররা একটু পজিটিভলি নেয় যে মেডিকেলে যারা পড়তে চায় তারা একটু বায়োলজি এমফেসিস বেশি দেয়, এখানে না মার্ক বেশি থাকে, হিউম্যান বডি নিয়ে কথা বলে, মানুষ সম্পর্কিত কথাবার্তা, এই জন্য বায়োলজিতে বেশি এফোর্ট দেয়। এই জন্য কেমিস্ট্রি বা ফিজিক্স একটু কম পারে, এই জন্য ফিজিক্সে দেখবো সব একদম ফ্ল্যাট কোশ্চেন হয়, খুবই ইজি ইজি কোশ্চেন। তাহলে ফিজিক্স পড়ার আগে তুমি কি করবা, বাকি যে অধ্যায়গুলো আছে, ধরো স্থির তরিদের সাথে চলচলিত পড়ে ফেলবা মিলা। ঠিক আছে, তারপরে যদি বলি যে ভৌত আলোক বিজ্ঞানের সাথে জ্যামিতিক আলোক বিজ্ঞান দুটো মিলাই পড়ে ফেলবা। ঠিক আছে, আর লাস্টে যে অধ্যায়টা আছে খুবই সহজ। আর ফার্স্ট পেপারে যদি বলি, ফার্স্ট পেপার তরঙ্গ অধ্যায়টা তোমাদের একটু মানে যেটা শর্ট সিলেবাসে ছিল না, তার মধ্যে তরঙ্গ অধ্যায়টা একটু কঠিন বা একটু মানে বেশি কোশ্চেন আসে, তাহলে তরঙ্গটা খুব ভালো মতো এমফেসিস দিয়ে পড়বা। আগে দিয়ে গিয়েছে গতিবিদ্যা একটু নাই, গতিবিদ্যাটা একটু পড়বা। গতিবিদ্যার মধ্যে তুমি এসএসসি অনেক কিছু পড়ে আসছো, গতিবিদ্যার অনেক কিছু তুমি অলরেডি জানো। যদিও গতিবিদ্যার মানে তোমার চ্যাপ্টারে ছিল না, বাট বিশ্বাস করো গতিবিদ্যার সবকিছু রিলেশন আছে সবার সাথে, মানে প্রত্যেকটা অধ্যায়ের সাথে কোরিলেশন করা যায়। তার মানে গতিবিদ্যা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। ফার্স্ট পেপার থেকে খুব বেশি যদি বলি, মানে একটা অধ্যায় তোমাদের গ্যাপ থাকতে পারে তরঙ্গ। ঠিক আছে, তাহলে তরঙ্গ অধ্যায় একটু ভালো মতো পড়বা, যারা ফার্স্ট টাইম আসো তরঙ্গ অধ্যায় একটু ভালো মতো পড়বা। আর এদিকে যদি বলি, সেকেন্ড পেপারের ক্ষেত্রে বললাম তো ভৌতের সাথে জ্যামিতিক, মানে ভৌত আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান দুটো একসাথে পড়বা। এদিকে স্থির চরিত্রের সাথে চলচরিত্র মিলাই পড়বা, তাহলে ভাই তার বেশি চ্যাপ্টার থাকে না। আর লাস্টের দিকে যে অধ্যায়টা আছে ওটা নিয়ে খুব বেশি কোশ্চেন আসে না, একবার একটা রিডিং দিবা দেখবা হয়ে গেছে। ঠিক আছে, সাবজেক্টিভলি 75 মার্ক, খুব ভালো মতো খেয়াল করো। সাবজেক্টিভলি 75 মার্ক আছে, তোমার টার্গেট থাকবে ভাইয়া, তাহলে কি বলছি, সাবজেক্টিভ যে 75 মার্ক আছে, ঠিক আছে, তোমার টার্গেট থাকবে ভাইয়া এইটাতে আমি এট লিস্ট, ঠিক আছে, এট লিস্ট মানে প্রিপারেশনটা আমি 70 প্লাস প্রিপারেশন নিব। হয়তো আমার দুই একটা টপিক কঠিন থাকতে পারে, বা দুই একটা একটু তোমার আনইজি লাগতে পারে, ওই টপিকটা তুমি স্কিপ করতে পারো, বাট কোনো জায়গায় আটকে থাকা যাবে না। ঠিক আছে, কোনো জায়গায় কি করা যাবে না, আটকে থাকা যাবে না। খুব ভালো মতো খেয়াল করো, কি বলছি, তোমার টার্গেট হলো আমি 70 প্লাস প্রিপারেশন নিব, ফুল প্রিপারেশন নিব। আর বাকি যে পাঁচ কেন বাদ দিলেন, তুমি বিশ্বাস করো মানে খুব বেশি ওই 5-এর জন্য যদি লাফালাফি করো তাহলে তোমার তুমি দেখবা পিছিয়ে গেছো। তাহলে 5-এর জন্য এক্সট্রা ইনফরমেশন, এই জিনিস ওই জিনিস দুনিয়া সবকিছু একত্রিত করবে, এটা করার দরকার নাই আপাতত।
যে যতটুকু জানো একদম যেটা বলছি মেন বই যেটা আছে একটা করে বই ফিক্সড করবা, ওইটাতে লাস্ট যে তথ্য আছে ওটাই সহি তথ্য, ওটাই তোমার জীবনের সহি জিনিস, ওটাকে মনে রাখবা শেষ। ঠিক আছে? আর কোনো কিছু নিয়ে প্যারা নিবা না। কি হয়েছে ভাইয়া অনুপাত তো লোহিত রক্তকণিকা শ্বেতরক্তকণিকার অনুপাত 600:1 700:1 ভাই আগের বই তো 700 ছিল, এখন বই 600 আছে, এটা নিয়ে 3 দিন ধরে চিন্তা করতেছে ভাই, এটা করার কোনো সময় নেই এখন। আমার কথা বুঝতে পারছি কি বলছি? এটা করার কোনো সময় নাই, এটা করা যাবে না। এই এক কোশ্চেন জীবনে হয়তো মেডিকেলের ইতিহাসে একবার আসছিল, তো এই একবারে এক কোশ্চেন নিয়ে তুমি কি সারা জীবন দেখবা? না। তাহলে কি করবো ভাইয়া, যেটা লাস্ট বই আছে শেষ বইয়ে 600 আসছে, হ্যাঁ শেষ, এটাই আমার সহি, এটাই আমার অরিজিনাল, যা আছে বইয়ে যা আছে জীবনে শেষ, ওই কোনো কিছু মনে রাখার দরকার নেই, 700 জীবন তো ভুলে যাবা, 600 আছে 600 আনসার শেষ, শেষ বইয়ে এটা আছে, লাস্ট এডিশন এটা আসছে, এটাই আনসার। আর কোনটাকে প্রায়োরিটি দিব ভাই, দুই বই দুই রকম আছে, একটাতে 500 অনুপাতের কাছে, একটা 600 অনুপাতের কাছে, এখন ভাই এটা কিছু করার নেই, এটা যে স্যার কোশ্চেন করবে যে বই দেখে করবে ওটা आंसर। তাহলে কি করার কি ভাই, যে কোনো একটা বইকে বিসমিল্লাহ বলে মনে রাখা যে হ্যাঁ গাজী মশারের বইটাই বেস্ট, এটাকে মনে রাখবো, বাকি বই কি আছে এগুলো আমার দেখার দরকার নাই, आंसर 600 অনুপাতে এটা জাগাবো। আর যদি খুব বেশি কনফিডেন্স থাকে বাকি কোশ্চেন খুব ভালো হয় তাহলে ড্রাগনের দরকার নেই। ঠিক আছে? আর লাস্ট হচ্ছে ইংলিশ নিয়ে একটু কথা বলি, সবচেয়ে বেশি যে মানে ইম্পর্টেন্ট জিনিস ইংলিশ। ইংলিশ দুই দুই রকম, একটা ফার্স্ট টাইমের জন্য যেটা আছে, একটা সেকেন্ড টাইমের জন্য। কাদের এফোর্ট বেশি থাকবে? সেকেন্ড টাইমের। সেকেন্ড টাইমের এফোর্ট কেন বেশি? ভাই সেকেন্ড টাইম তোমরা সাবজেক্টিভ খুব ভালো করছো, সাবজেক্টিভ অলরেডি তোমাদের কি আছে, ভালো একটা প্রিপারেশন আছে। ঠিক আছে? সাবজেক্টিভ ভালো একটা প্রিপারেশন আছে মোটামুটি ফার্স্ট টাইমের তুলনায়। কেন? ফার্স্ট টাইম শর্ট সিলেবাস করছে, তোমরা শর্ট সিলেবাস পড়ো নাই, তোমাদের যদিও পরীক্ষা হয় নাই বা তোমাদের অটো ক্লিয়ার করলাম, তোমরা কিন্তু পুরো ফুল সিলেবাস পড়ছো এবং প্রিপারেশন নিছিলা, পরীক্ষার দুই একদিন আগে যাওয়া হয়েছে, তার মানে তোমার সাবজেক্টিভে ফুল পড়া হয়েছে। আরেকবার তুমি মেডিকেল পরীক্ষা দিছো মানে তুমি সব পড়ছো। তাহলে তুমি সাবজেক্টিভের উপরে প্রিপারেশন কম দিবা এরকম না, এফোর্ট কম দিবা এরকম না, বাট ইংলিশটাকে একটু গুরুত্ব বেশি বেশি দিবা। ঠিক আছে? কারণ ইংলিশে 15 যদি তুমি 12 তুলে ফেলতে পারো, তুমি বিশ্বাস করো তুমি সবার জায়গায় থাকবে, সবার জায়গায় থাকবে, তুমি চান্সের ক্ষেত্রে অনেক বেশি আগে থাকবে, তুমি ইনশাআল্লাহ থাকবে ঢাকা মেডিকেল চান্স পেয়ে গেছো। বুঝতে পারছি? তাহলে সেকেন্ড টাইম যারা আসো তাদের ক্ষেত্রে কি বলছি, ইংলিশটাকে বেশি প্রায়োরিটি দিবা। ঠিক আছে? আপনার জিকে কি দিব না, জিকে পরে প্লাস মাইনাস। ঠিক আছে? ফার্স্ট টাইম যারা আসো তাদের কি ভাই, তারাও এফোর্ট দিবা। ঠিক আছে? তারাও এফোর্ট দিবা, বাট তাদের ক্ষেত্রে একটু টেকনিক্যাল ওয়েতে এফোর্ট দিবা। যে জিনিসটা কঠিন, ধরো যে জিনিসটা কঠিন কিরকম, একটু ভালো মতো খেয়াল করো। ধর সিনোনিম মেনটেনিউ আছে ভাই, প্রতি বছর 2 থেকে 3টা কোশ্চেন আসে, এটা একটা হিউজ মহাসাগর, ধরো সাগরও বলা যায় না, মহাসাগর। কোন মহাসাগর ভাইয়া? প্রশান্ত মহাসাগর। কেন? বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর যেটা, মানে সিনোনিম মেনটেনিউ বলে এরকম মহাসাগরের মতো। এই মহাসাগর তুমি যতই হাবুডুবু খাও, ঠিক আছে, তুমি শেষ করতে পারবে না, কুল কিনারা পাবা না করে। তাহলে কি করতে হবে বা, তাহলে যেটা করতে হবে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে একদম ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। কেন? সিনোনিম মেনটেনিউ প্রতি বছর 2 থেকে 3টা কোশ্চেন আসে, তাহলে কি ছেড়ে দেওয়া যাবে না? ছেড়ে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, একটু টেকনিক্যাল হতে হবে। তাহলে প্রিভিয়াস যে মেডিকেল কোশ্চেন গুলো আসছে, প্রিভিয়াস যে লাস্ট 2-3টা বিসিএস আসছে, বা প্রিভিয়াস লাস্ট ইয়ারে যে মেডিকেল ডাবিং যে এই ইউনিটে যে ইংলিশ গুলো আছে, জাস্ট বেশি কি পড়বো না, আবার তাও বিসিএস একদম 40টা বিসিএস পড়তে হবে এরকম না ব্যাপারটা। বিসিএস কি করবো, লাস্ট 5টা বিসিএস পড়ো, লাস্ট মানে তোমার তো সময় কম, তোমাকে অল্প জিনিস মানে পড়তে হবে, একটু ভালো মতো পড়তে হবে, যেটা পড়ছো ওটা যাতে ভুল না হয়, ওইখান থেকে কোশ্চেন আসলে যাতে তুমি পারো। তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে এরকম যে অল্প অল্প করে পড়বো আমি, একদম ইম্পর্টেন্ট জিনিস দিয়ে পড়বো। তাহলে সিনিয়র মেডিকেলটা কি করবা, লাস্ট 2-3টা বিসিএস পড়ো, 2টা বা 3টা বিসিএস বা 5টা বিসিএস পড়ো, মানে যে যতটুকু এফোর্ট দিতে পারো। অথবা কি করতে পারো, ডাবি ডি ডি এর এই ইউনিটটা পড়বো শুধু, হ্যাঁ, আর প্রিভিয়াস যে মেডিকেল কোশ্চেন গুলো আছে না, এই 3টা জায়গা থেকে সিনিয়র মেডিকেল গুলো একটু পড়বা। ঠিক আছে? তাহলে সিনিয়র মেডিকেল খুব বড় একটা জিনিস কভার হয়ে গেল। তারপরে কি আছে, ছোটবেলাতে তুমি প্রিপোজিশন পড়ছো, মেডিকেলে একটা বা অ্যাটলিস্ট 2টা প্রিপোজিশন মাস্ট থাকবেই। তাহলে কি করতে হবে, প্রিপোজিশন গুলো কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। প্রিপোজিশন বিশ্বাস করো মোটামুটি প্র্যাকটিস করলে তুমি 1 নাম্বার পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপরে যেটা কমনলি আসে ডায়ের প্রিপারেশন, কিছু কিছু প্রিপারেশন আছে না প্রতি বছর বছরই আসে, ডাই দিয়ে কিছু প্রিপারেশন আছে, এটা একদম মুখস্থ করে ফেলবা। ডায়ের যে প্রিপারেশন গুলো আছে, ডাই দিয়ে যত ধরনের প্রিপারেশন আছে সব মুখস্থ করে ফেলবা। কিভাবে মারা যায়, কে দুর্ঘটনায় মারা যাচ্ছে, কে কেমনে মারা যাচ্ছে, কে না খায় মারা যাচ্ছে, কে অতিরঞ্জিত হয়ে মারা যাচ্ছে, এগুলো মুখস্থ করে ফেলবা। আর আরেকটা জিনিস থেকে বারবার কোশ্চেন আসে, কোন জায়গায় প্রিপারেশন বসে না। ঠিক আছে? প্রিপারেশন বসে না, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? কোন জায়গায় প্রিপারেশনটা বসে না, কিছু কিছু জায়গা আছে প্রিপারেশন বসে না, ওই জায়গাগুলো খুব ভালো মতো খেয়াল করে ফেলতে হবে। ঠিক আছে? তারপর কি আসে বা, তারপর যদি বলি স্পেলিং খুব ইম্পর্টেন্ট। মেডিকেলের পরীক্ষা দিতে যাবা তুমি স্পেলিং পারো না, ঠিক আছে, এটা হইতেই পারে না, তার মানে তুমি অনেক গ্যাপে আছো। স্পেলিং থেকে মোটামুটি প্রতি বছর 1 বা 2টা কোশ্চেন আসে, আমার সময় 2টা কোশ্চেন আসছিল, একটা লেফটেন্যান্ট আসছিল আর একটা কি আসছিল, আর একটা সেপারেট আসছিল মনে হয়। ঠিক আছে? এই ছোটবেলাতে খালি একটাই পারে সবাই, যে মিথ্যা তুমি 10 পিঁপড়া। ঠিক আছে? আর বাকি কোনোটাই জানো না।
এটা যাতে না হয়, শুধু লেফটেন্যান্ট বললে হবে না, পৃথিবী থেকে লেফটেন্যান্ট একটাই আছে নাকি, আর বাকি কিছু নাই, তাহলে সবগুলোই করতে হবে। স্পেলিং গুলো পড়ার ক্ষেত্রে আমি যেটা বলি, যদি সবাই সব পারো, স্পেলিং পড়তে সময় এখন যেটা লাস্ট রুল মানে ফলো করবা, স্পেলিং পড়ার সময় আপাতত, ঠিক আছে, অনেকে প্রনাউন্সিয়েশন নিয়ে অনেক বেশি হলো মানে থাকে, মানে কি বলে কেয়ারিং থাকে ব্যাপারটা, হ্যাঁ, আপাতত প্রনাউন্সিয়েশনটা ভুলে যাও। কেন বললাম এটা, মানে তোমার স্পেলিংটা যেইভাবে করলে তোমার পরীক্ষায় যা তুমি পারবা ওইভাবে তুমি করো, আপাতত এই 2 মাসের জন্য। মানে স্পেলিংটা যখন পড়তে যাবা, ধরো এই লেফটেন্যান্ট না বলে ধরো নাইউ মানে ইউ টেন এন এরকম ভাঙা ভাঙা পড়ো, তাকে বললে একটু ভাঙা ভাঙা পড়ো, পরীক্ষায় যা পারবে ইনশাল্লাহ। বুঝাইতে পারছি? ধরো কর্নেল বানান, যেমন আমি মনে রাখতে পারবো কলোনির পিছনে যে লোকটা দাঁড়ায় থাকে তার নাম কর্নেল, হ্যাঁ, এটা কর্নেল মনে রাখতে গেলে একটা আর চলে আসে, তাহলে ওই আরটাকে আনা যাবে না, তুমি উচ্চারণটা মানে স্পেলিং যখন পড়বা তখন তুমি কলোনেল পড়বা, যাতে পরীক্ষার মধ্যে যা তোমার কলোনেল দেখলে মনে হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার কথাগুলো বুঝছো কিনা, মানে স্পেলিংটা তুমি পড়বা এইভাবে যে যেইভাবে তুমি পরীক্ষায় যা পারো আপাতত, দেন প্রনাউন্সিয়েশন ঠিক রাখো, সমস্যা নেই, বাট তুমি পড়ার সময় এইভাবে পড়বা, হ্যাঁ, তাহলে তোমাকে অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে যেটা প্রত্যেক বছর 5 থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, মাস্ট, বিশেষ করে নাউন, নাউন থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন আসবে, ঠিক আছে। তারপরে কি আসে ভাই অ্যাডজেক্টিভ থেকে আসে, তারপরে কি আসে ভাই অ্যাডভার্ব থেকে আসে, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর মাঝে মাঝে ভার্ব থেকে আসে, এবং এগুলোর ইন্টারচেঞ্জ গুলো খুব ভালো মতো পারবা, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডভার্ব, এটা কিভাবে চেঞ্জ করা যায় একটু ভালো মতো প্র্যাকটিস করবা, যে বাইরে গেছে ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপর সব ভয়েস, আমি একটু দেখি যদি আমি সুযোগ পাই ইনশাআল্লাহ ইংলিশে দুই একটা ক্লাস নিয়ে দিব তোমাদের, হ্যাঁ, মানে শুধুমাত্র মেডিকেলের যে ট্রিক্স গুলো আছে, নিয়ম তো সবাই পারো, এই বয়েস থেকে একটা কোশ্চেন মাস্ট প্রতি বছর আসে, তাহলে বয়েস একদম যাত্রা করে ফেলবা, যাতে বয়েস থেকে একটা কোশ্চেন আসে তুমি পারো মাস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে লাস্টে আছে যেটা হলো কারেকশন থেকে আসে, এই কারেকশনের কোনো মানে দিন দুনিয়া নাই, কারেকশন নিয়ে যদি বলি এবার এটা পৃথিবীর সবকিছু নিয়ে কথা বলে, কারেকশনের মধ্যে ভয়েস আছে, কারেকশনের মধ্যে ন্যারেশন আছে, কারেকশনের মধ্যে পার্টস অফ স্পিচ আছে, কারেকশনের মধ্যে স্পেলিং আছে, মানে সব আছে, মানে একটা সেন্টেন্সে কারেকশন মানে কি, তুমি দুনিয়ার যত কিছু আছে, টেন্স আছে, সবকিছু আছে, তাহলে ওটা হলো কারেকশন, তাহলে কারেকশন নিয়ে আলাদা করে পড়ার কিছু নাই, তুমি সব যখন পড়তে পারবে তোমার কারেকশন নিয়ে অটো হবে, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আর লাস্ট কি আছে, তাহলে আরেকটা আছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন মোটামুটি 1-2 বছর পর করা আসে, একটু ট্রান্সলেশনটা পড়ো, ঠিক আছে। আর লাস্ট আরেকটা জিনিস আছে ফ্রেশ এন্ড ইডিয়মস। আচ্ছা, ফ্রেশ করার ক্ষেত্রে সবাই একটা জিনিস করে, যেটা ফ্রেশ এন্ড ইডিয়মস যেটা আছে লাস্ট, ঠিক আছে, এটা তোমরা যে ভুলটা করো, এখন বর্তমানে সবাই আধুনিক হয়েছে, বুঝছো, আগের মতো ফ্রেশ এন্ড ইডিয়মস আসে না, যে ক্যাটস এন্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি, ভাই এটা ভুলে দাও, মানে এটা আসার সম্ভাবনা খুব ক্ষীণ, তাহলে ভাই কোশ্চেন কিভাবে আসে, এই ক্যাটস এন্ড ডগস এর মানে যে মুষলধারে বৃষ্টি মানে একটা রেনি ডে, হেভি রেনি ডে, তাহলে এখন ইংলিশ যে মিনিংটা আছে ওটা পড়তে হবে, এখন রিসেন্ট ইয়ারে যে কোশ্চেন গুলো আসে এগুলো ইংলিশ মিনিং আসে, ফ্রেশ এন্ড ইডিয়মস পড়ার ক্ষেত্রে সবাই যে ভুলটা করো জানি। আচ্ছা, ফ্রেশ এন্ড ইডিয়মস যে ভুলটা করো সবাই, ফ্রেশ এন্ড ইডিয়মস পড়তেছো অনেক, কিন্তু পরীক্ষায় যা পারো নাই কেন, তুমি বাংলাটা পড়ে গেছো, পরীক্ষা ইংলিশে আসছে, তার মানে তোমাকে পড়তে হবে এইভাবে যে বাংলাটা আমি নিজের বোঝার জন্য, এবং পরীক্ষায় আসবে ইংলিশ মিনিং এ, তাহলে ক্যাটস এন্ড ডগস মানে হেভি রেনি ডে, ওইটুক তোমাকে পড়তে হবে, এমপিসিসটা কোন জায়গায় দেবে বুঝতে পারছো, ভালো মতো খেয়াল করো, এগুলো কিন্তু আসলে কেউ বলে না কখনো, তুমি পরীক্ষায় কোশ্চেনে যাবে না, পরীক্ষার দিন দেয়া দেখবা তুমি সারাদিন ফ্রেশ এন্ড ইডিয়মস 1000টা মুখস্থ করে গেছো, তুমি বাংলাটা ঠিকই বুঝতেছো, ইংলিশে তোমার একটু কনফিউশন লাগতেছে আসলে কি বুঝাইতে চাইছে না, তার মানে তোমার কোশ্চেনটা হলো না, তার মানে ফ্রেশ ইডিয়মস যতটুকু পড়ো কি পড়বা, ইংলিশ মিনিংটা সহ পড়বা, এবং রিসেন্টলি কি করলে বিসিএস বলো বা মেডিকেল বলো বারবার ইংলিশ মিনিং আসতেছে, ঠিক আছে। আর আরেকটা জায়গা হলো গ্রুপ ভার্ব অনেক বেশি পড়ে শেষ করা যায় না, তার মানে এটাও প্রিভিয়াস কোশ্চেন পড়বা, ঠিক আছে। মনে রাখবা যে জিনিসটাই কঠিন লাগবে ওটাই প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো, মানে ব্যাপারটা আমি বলছি কোনো জিনিস আটকে থাকা যাবে না, ধরো স্পেলিং অনেক কঠিন লাগতেছে ভাই পারতেছি না, তাহলে প্রিভিয়াস কোশ্চেন পড়ো, ভাই সিনোনিম অনেক বেশি কঠিন লাগতেছে পারতেছি না, তাহলে প্রিভিয়াস কোশ্চেন পড়ো, প্রিভিয়াস কোশ্চেন কি বলছি মেডিকেলের জন্য পড়বা হলো 2015 সাল থেকে, এর আগে যাবা না, মানে এইগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, মানে ইংলিশের ক্ষেত্রে যাইতে পারো বাট বাকি সাবজেক্টিভের ক্ষেত্রে যাবা না, কারণ 2014 সাল পর্যন্ত কি ছিল পুরাতন সিলেবাস ছিল, তাহলে অনেক কোশ্চেন তোমার কাছে না মানে আনকমন থাকতে পারে, হ্যাঁ, ওগুলা দেখে হতাশ হওয়ার কিছু নাই, 2015 সাল থেকে এই সিলেবাস শুরু হয়েছে, তোমার যে সিলেবাস একটু ভালো করে খেয়াল করো, এগুলো অনেকে জানে না, 2015 সাল থেকে, ঠিক আছে, কি হয়েছে নতুন সিলেবাস শুরু হয়েছে, মানে তোমাদের যে বইগুলো নতুন সিলেবাস শুরু হয়েছে, তাহলে এর আগে যদি কোনো কোশ্চেন আনকমন থাকে তার মানে বুঝবা তোমার সিলেবাসে ছিল না, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইংলিশের ক্ষেত্রে তুমি সলভ করতে পারো, আর বিসিএস এর ক্ষেত্রে বিসিএস লিস্ট মানে 35 এর বেশি যাবো না, 35 পর্যন্ত মানে যদি ভালো মতো সলভ করো মোটামুটি হবে, হ্যাঁ। আচ্ছা, আর যে লাস্টে যদি বলি জিকে, দেখো জিকে, জিকেতে যেটা করবা, জিকেতে একটাই জিনিস ভাই, জীবন মরণ দিয়ে করবো, এটা হলো মুক্তিযুদ্ধ প্লাস ভাষা আন্দোলন, ঠিক আছে। যদি
শুধুমাত্র দুইটা জিনিস পড়বো, আর কিচ্ছু পড়বো না। জিকেতে আমার কিচ্ছু পড়ার দরকার নেই। মুক্তিযুদ্ধ প্লাস ভাষা আন্দোলন পড়বা, তোমার 7 থেকে 8 নম্বর কমন পাবে ইনশাআল্লাহ। একদম এ টু জেড পড়ে ফেলবা, ঠিক আছে? যেটা বলছি ভালো করে খেয়াল করো, মুক্তিযুদ্ধ প্লাস ভাষা আন্দোলন 7 থেকে 8 নম্বর কমন পাবা, একদম চোখ বন্ধ করে কমন পাবা, ঠিক আছে? আর বাকি যে 2-3 নাম্বার আছে ওটার জন্য আসলে মানে এত বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই। মোটামুটি যে আশেপাশে বা কোচিং এ তুমি যে জায়গায় আসো, যে ভাইয়ের কাছে পড়ো বা কোচিং এ যেমনি পড়তেছো, যে কোনো একটা সিলেবাস ধরে অল্প অল্প পড়বা। মানে এত এত প্রেশার নিবা না, অল্প অল্প প্রতিদিন একটু একটু পড়বা, এবং ইনশাআল্লাহ কমন পেয়ে গেছো, ঠিক আছে? এই হলো টোটাল 100 নাম্বার। কিন্তু তোমার টার্গেট আমি বলছি কি, তোমার টার্গেট থাকতে হবে ভাইয়া আমার 70 এর উপরে পাবোই মাস্ট ইনশাআল্লাহ, আর 80 প্লাস টার্গেট থাকতে হবে, ঠিক আছে? এখন যুগ পাল্টাইছে, আগের মতো যুগ নাই, হ্যাঁ? আমাদের সময় লয়েস্ট মার্ক ছিল 57, আমাদের সময় মেডিকেলের লয়েস্ট মার্ক 57 ছিল, আর 57-58 ছিল মনে হয়। যাই হোক, এই 57-58 পাইলে এখন তুমি অস্তিত্বে থাকবে না। বিশ্বাস করো, মেডিকেলের অস্তিত্বে 10,000 মধ্যে তুমি থাকবে না। 10,000 মধ্যে দেখো তোমার মানে তোমার পজিশন 10,000 মধ্যে নাই 58 পারলে। তাহলে আগের আগের চিন্তা ভাবনা বাদ দিতে হবে, এখন চেষ্টা করতে হবে তোমার টার্গেট 80 প্লাস, ঠিক আছে? আর এট লিস্ট 70 নিচে পাওয়া যাবেই না কোনোভাবে, ঠিক আছে? এই মোটামুটি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমরা যদি চাও ইনশাআল্লাহ, আমি তাহলে তোমাদের যে ফুল সিলেবাসের যে বাকি অধ্যায়গুলো ছিল, ঠিক আছে, এই অধ্যায়ে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে, কতগুলো কোশ্চেন আসছে, কোন কোন টপিকগুলো এমফিসিস দিয়ে পড়বো, জোর দিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, হ্যাঁ? তোমরা একটু আমাদের রেসপন্স করো, বা আমাদের তোমাদের যে ফ্রেন্ড সার্কেল যারা আছে আমি যেটা বলছি পারবো, হ্যাঁ? আমরা আসলে আমার আমার ইচ্ছা হলো পার্সোনালি, হ্যাঁ, যে তোমাদের একদম সব ঢেলা দেওয়ার জন্য, যতটুকু আমি জানি আর কি, হ্যাঁ, মানে যতটুকু উপকার তোমাদের করা যায় আর কি। এই জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা জাস্ট আমাদের ব্রাদার সাজেশনে যারা আছে, মানে তোমাদের ফ্রেন্ড সার্কেল বা যারা আছে, মানে তোমার পরিচিত সবাইকে একটু ইনভাইট দিয়ে দিবা, অথবা মেনশন দিবা, অথবা আমাদের গ্রুপ থেকে, মানে তাদের কাছে যাতে এটা পৌঁছায় বার্তাটা, হ্যাঁ? সবাই ভালো থাকো, সবাই একটা সেকেন্ড নষ্ট করো না। যতটুকু সময় তুমি আছে সামনে, নিজেকে একদম পরিপূর্ণ ভাবে, ঠিক আছে, একদম প্রস্তুত করো। যুদ্ধে তোমাকে জয়ী হইতেই হবে, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করো, একটা সিট তুমি চাও, মন থেকে চাও, বিশ্বাস করো, বাবা মার কাছে ওইটুকু অর্জন করো, আর নিজের পরিশ্রমকে ঠিক রাখো। ইনশাআল্লাহ তুমি অবশ্যই অবশ্যই জয়ী হবা। আর আমাদের ক্যাম্পাসে তো অবশ্যই তোমাদের স্বাগতম, ঠিক আছে? যার যে স্বপ্নটা অবশ্যই, ঠিক আছে, ঢাকা মেডিকেলে সবাই চান্স পাও আমরা দোয়া করি। তারপর যদি ময়মনসিংহ মেডিকেলে তোমাদের এই যে সামনে যে এবার তোমরা যারা আসবে তারা 59তম ব্যাচ হবা, তো 59তম ব্যাচে অবশ্যই অবশ্যই তোমাদের স্বাগতম ইনশাআল্লাহ, হ্যাঁ? দেখা হবে ইনশাআল্লাহ ক্যাম্পাসে, হ্যাঁ? সবাই নিজের পরিশ্রমটা শক্তপোক্ত করো, সবাই ইনশাআল্লাহ জয়ী হবা, হ্যাঁ? সবাই আমাদের জন্য দোয়া করবা, তোমাদের জন্য শুভকামনা। আর আমি ইনশাআল্লাহ দেখি আমরা হলো, আমি আর আমার ভাই মোটামুটি তোমাদের এই বায়োলজি বা কেমিস্ট্রিতে যে অ্যানালাইসিস আছে এটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, হ্যাঁ? সবাই ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।